আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের মিড পরীক্ষা প্রায় শেষের দিকে। তো আমরা আরেকটা পরীক্ষা দেব, সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল মেথডস। তো মিডের নিউমেরিক্যাল মেথডসের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো নিয়ে আমি আজকে ছোট্ট করে একটু আলোচনা করব। আর টপিকগুলো খুবই ইজি। আমার ভিডিওর মেইন ফোকাস থাকবে যে কিভাবে আমরা ক্যালকুলেটরের সঠিক ব্যবহার করতে পারি এবং সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে মানে কোনভাবে করলে আমরা সবচেয়ে দ্রুত ম্যাথগুলো সলভ করতে পারবো। কারণ আমরা জানি যে আমাদের নিউমেরিক্যাল মেথডে সূত্র বা ম্যাথ অল্প কয়েকটা হইলেও ম্যাথগুলা এতই বড়, প্লাস ক্যালকুলেশনগুলো একটু বেশিই বড়, যে যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেটরের ব্যবহার না জানি, সেক্ষেত্রে এটা টাইম মতো ফিনিশ করা সম্ভব হবে না এক্সামটা। তো সবার আগে আমি কিছু ডিসক্লেমার দিয়ে নেই। আমার এক নম্বর হচ্ছে যে ভিডিওটা আপনারা 1.5x থেকে 2x দেখবেন, 2x স্পিডে দেখবেন, কারণ আমি একটু ধীরে কথা বলার চেষ্টা করব যাতে সবগুলো কথা সঠিকভাবে বলতে পারি ঠিকঠাকভাবে। তো আপনাদের স্পিড বাড়ায় দেখলে টাইম কম লাগবে। 2 নম্বর কথা, আহ, 2 নম্বর কথা হচ্ছে যে একটা যুদ্ধক্ষেত্রে ধরেন 2জন সৈনিক আছে, একজন নিয়ে গেছে পিস্তল আর একজন নিয়ে গেছে মেশিন গান। সো পিস্তলও কিন্তু গুলি করে, মেশিন গানও কিন্তু গুলি করে। তো পিস্তল আর মেশিন গানের মধ্যে যদি ফাইট হয়, তাহলে কে জিতবে আপনার মনে হয়? অবশ্যই মেশিন গান জিতবে, কারণ এর মধ্যে থেকে প্রতি সেকেন্ডে অনেকগুলা গুলি একসাথে করা সম্ভব। পিস্তলে সেটা সম্ভব না। আবার আরেকটা সিনারিওতে আমরা দেখি যে একজন সৈনিকের কাছে মেশিন গান আছে ঠিক, বাট সে মেশিন গানটা চালাইতে পারে না। যদি চালাইতে না পারে, তাহলে যুদ্ধক্ষেত্রে তার কাছে মেশিন গান থাকাও যা, না থাকাও তা। তো এক নম্বর কথা, আমাদের এক্সাম যদি আমাদের জন্য একটা ব্যাটেল ফিল্ড হয়, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর হচ্ছে আমাদের এই অস্ত্র ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে। অ্যান্ড আমরা অনেকগুলো ক্যালকুলেটর ইউজ করতেছি বর্তমানে। হচ্ছে 100 ms থেকে আমরা শুরু করছি, 100 ms এখনো অনেকে ব্যবহার করে। দেন আছে হচ্ছে ইএস, আছে ইএক্স। ওকে, আচ্ছা, আচ্ছা হচ্ছে ইএক্স। আর এখনকার সবচেয়ে লেটেস্ট ক্যাসিওর যেটা, সেটা হচ্ছে সিডাব্লিউ। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট বর্তমানে। তো ক্যালকুলেটর নিউমেরিক্যাল মেথড এক্সামে 2টা লাগবে। এটা হচ্ছে একদম মানে সত্য কথা, যে 2টা ক্যালকুলেটর যদি না থাকে আপনি পরীক্ষা শেষ করতে পারবেন না টাইম মতো। আমি 2টা ক্যালকুলেটর ইউজ করব। একটা হচ্ছে সিডাব্লিউ আর একটা হচ্ছে ইএক্স। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে সিডাব্লিউটা অবশ্যই আপনার থাকা উচিত অ্যাজ এ ইঞ্জিনিয়ার, কারণ সিডাব্লিউ এর এমন কিছু ফাংশন আছে, আমরা ম্যাথ করার সময় আজকেই দেখব যে এই কাজ, সিডাব্লিউ দিয়ে একটা কাজ, এই ওই যে কাজটা করব সেটা এত ইজিলি করা পসিবল, যেটা অন্য কোনো ক্যালকুলেটর দিয়ে পসিবল হবে না। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনাদের যদি পসিবল হয়, আপনারা দ্রুত সিডাব্লিউ ক্যালকুলেটরটা নিয়ে নেন। আর কেউ যদি না নিয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট কারো কাছ থেকে আহ, কি বলে, ধার করে নেওয়া বা যাই বোঝেন, সিডাব্লিউ ক্যালকুলেটরটা নিয়ে কালকে এক্সামে যাবেন। এখন আসি আমাদের টপিকে কি আছে, চলেন। টপিক খুবই ইজি। সবার আগে হচ্ছে আমাদের আসবে ইরর অ্যানালিসিস। আমি যদি একটা সূত্রের ফাইল খুলি, ওকে, তো আমি সূত্রের পেজটা নিয়ে ফেরত আসছি। অ্যান্ড আমাদের এখানে সূত্রগুলো দেখলেই হচ্ছে মোটামুটি এক্সাম নিয়ে আইডিয়া পেয়ে যাব আমাদের আছে কি কি। আমি একটু যদি দাগানোর চেষ্টা করি, বা ওয়েট, আমি ছবিটাকেই হচ্ছে নিয়ে যাই আমার ওয়ান নোটে। ওকে, অ্যান্ড পেস্ট টাইম, ভেরি ওয়েল। তো আমাদের 1 নম্বরে আছে হচ্ছে ইরর অ্যানালিসিস, যেটা ইরর অ্যানালিসিসে আমাদের 4 রকমের ইরর সম্পর্কে জানতে হয়।
এক নম্বরে হচ্ছে সাধারণ ইরর। ইররটা কি? ইরর হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি বাদ দিই সেক্ষেত্রে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার ইরর। আমরা এক্সাক্ট ভ্যালুকে ক্যাপিটাল এক্স দিয়ে দেখাই আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে আমরা স্মল এক্স দিয়ে দেখাই। এখন ইরর হচ্ছে তিন প্রকার। একটা হইতেছে আমাদের অ্যাবসোলিউট ইরর, দেন রিলেটিভ ইরর, পার্সেন্টেজ ইরর। ওকে, তো তিনটা ইরর আমরা দেখার পরে হচ্ছে এরপরে আমরা আরেকটা জিনিস দেখি যে সেটা হচ্ছে রাউন্ড অফ ইরর। সো রাউন্ড অফ ইররটা কেন লাগে এটাও আমি দেখাচ্ছি। এর পরবর্তীতে আমরা তিনটা ছয়টা মেথড করি। প্রথম তিনটা মেথড হচ্ছে বাইসেকশন, ফলস পজিশন আর নিউটন র্যাপসন। এই তিনটা মেথড দিয়ে সাধারণত আমরা একটা ইকুয়েশন সলভ করি, বা এরকম বললো যে √3 এর মান ক্যালকুলেট করো, বা একটা ইকুয়েশন দিয়ে দিল, এখান থেকে বললো যে এক্স এর মানটা বের করো, এক্স এর মান কত হইতে পারে। তো এই তিনটা মেথড দিয়ে আমরা সেই কাজটা করি। আর এইখানে আর তিনটা মেথড আছে, সেটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড আর ল্যাগ্রেঞ্জ। এই তিনটা দিয়ে আমরা সাধারণত সেট অফ ডেটা দেওয়া থাকবে আমাদেরকে, ওই সেট অফ ডেটা বিশ্লেষণ করে আমরা নতুন ডেটা অ্যাজিউম করার চেষ্টা করব, বা হচ্ছে প্রেডিক্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার এই পরবর্তী তিনটা মেথডের কাজ। তো আমি একটু ম্যাথে যাওয়ার আগে সূত্র মনে রাখার কিছু টেকনিক দেখাই দিই, যেটা আমাদের ক্লাসে দেখানো হয়েছে। যেমন সাধারণ ইরর তো জানলাম যে এক্সাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। দেন অ্যাবসোলিউট ইররের ক্ষেত্রে অ্যাবসোলিউট ইরর জিনিসটা কি? অ্যাবসোলিউট ইরর হচ্ছে অলওয়েজ প্লাস। এই জন্য এই যে মডুলাস দিয়ে রাখছি, যে যদি ভিতরে মাইনাস চলে আসে মডুলাস চলার কারণে মাইনাসটা গায়েব হয়ে যাবে, প্লাস শেষ। রিলেটিভ ইরর, রিলেটিভ ইরর হচ্ছে অ্যাবসোলিউট ইররকে এক্সাক্ট ভ্যালু দ্বারা যদি ভাগ করি তাহলে যা আসে সেটা হচ্ছে আমার রিলেটিভ ইরর। এবং রিলেটিভ ইররকে যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ ইরর। আর রাউন্ড অফ ইররের ক্ষেত্রে এটার সূত্র, এটা মনে রাখা লাগবে 1/10⁻⁰n। এন এর ক্ষেত্রে কিছু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমি ম্যাথ দেখানোর সময় দেখাবো। এরপরে বাইসেকশন মেথডের ক্ষেত্রে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড আর নিউটন র্যাপসন মেথড, তিনটার ক্ষেত্রেই হচ্ছে তিনটা সূত্র আমার জানা রাখতে হবে। সি কাকে বলে? সি হচ্ছে a+b/2। আমরা এ বি কি, এ বি হচ্ছে ম্যাথ দেখার সময় দেখতেছি। ফলস পজিশনের ক্ষেত্রে এই যে সি, এই সূত্রটা একটু মনে থাকে না অনেক সময়। তো ফলস পজিশনের ক্ষেত্রে আমরা সিটা এমন করে বাই করব যে এখানে এ লিখলাম, মাইনাস দিলাম, বি লিখলাম, এর সাথে হবে এফ অফ বি, এর সাথে হচ্ছে এফ অফ বি, আর বি এর সাথে হচ্ছে আমার, সরি, আমার বি এর সাথে হবে এফ অফ এ, আর নিচে আবার এফ অফ বি মাইনাস এফ অফ এ। আমি ফার্স্ট টাইম গ্রাফিক ট্যাবলেট ইউজ করতেছি, এই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে লিখতে, যেটা আই হোপ থাকবে না পরবর্তীতে। এটা হচ্ছে সি এর সূত্র। তো প্রথমে এ মাইনাস বি লিখলাম উপরে, এ মাইনাস বি, এটা কিসের সি? এটা হচ্ছে ফলস পজিশনের সি। এ মাইনাস বি লিখলাম। এবার হচ্ছে এ এর সাথে কে? এর সাথে হচ্ছে এফ অফ বি, আর বি এর সাথে হচ্ছে আমার এফ অফ এ। সেম ভাবে নিচে এফ অফ এ মাইনাস এফ অফ বি। এই হচ্ছে আমার সূত্রটা, এভাবে মনে রাখতে হবে। তো এরপরে নিউটন র্যাপসনের ক্ষেত্রে এটা ইজি। এটা হচ্ছে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট। এফ প্রাইম মানে হচ্ছে এফ যে ফাংশনটা থাকবে সেটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যা পাবো সেটা হচ্ছে এফ প্রাইম। ওকে, এইবার নিউটন ফরওয়ার্ডের সূত্রটা কেমনে মনে রাখবেন? নিউটন ফরওয়ার্ড আর নিউটন ব্যাকওয়ার্ড দুইটা সূত্রই কাছাকাছি, সেম। তো এটা কয়েকবার যদি আপনারা লিখেন সেক্ষেত্রে হচ্ছে মনে থাকবে। এটা যদি ফরওয়ার্ডের সূত্রটা লিখি আমি, ফরওয়ার্ডের সূত্র হচ্ছে ওয়াই লিখলাম, দেন ওয়াই নট নিলাম। ওয়াই নট কি সেটা আমি ম্যাথ দেখানোর সময় দেখতেছি। এরপরে হচ্ছে ইউ ডেল ওয়াই নট, এরপরে হচ্ছে ইউ এক করে কমবে আর সেটা গুণ হবে, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান 2 ফ্যাক্টোরিয়াল ডেল ওয়াই নট স্কোয়ার প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু
ডিভাইডেড বাই ওকে ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আর ওই পাশে কে থাকবে? ওই পাশে থাকবে হচ্ছে আমার ডেল কিউব ওয়াই। এটা উপরে গুণ থাকতো, গুণ আকারে থাকতো হচ্ছে ডেল কিউব ওয়াই নট। এটা কিন্তু ডেল ওয়াই নট স্কোয়ার না, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট। এটা হইতেছে আমার ডেল স্কোয়ার ওয়াই নট। সো এই যে আমি ডেল বাই করলাম, এই যে ডেল ওয়াই বের করলাম, ডেল স্কোয়ার ওয়াই নট বের করলাম, ডেল কিউব ওয়াই নট বের করলাম, এগুলো করতে পাবো। এটা হচ্ছে আমি ম্যাথ থেকে পাবো। ম্যাথ করার সময় হচ্ছে আমরা ডিফারেন্স টেবিল যখন বের করবো, সরি সেটা ডিফারেন্স টেবিল না, সম্ভবত এটার নাম হইতেছে, লেট মি চেক, ইয়েস ডিফারেন্স টেবিল, ঠিক আছে। তো ফরওয়ার্ডের সূত্রটা কিছুটা এরকম। আর ফরওয়ার্ডের সূত্রের মতো দেখতে সেম, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডের সূত্র। ব্যাকওয়ার্ডের সূত্রের ক্ষেত্রে আমরা ওয়াই নটের জায়গায় ওয়াই এন বসাবো, নিউটন ব্যাকওয়ার্ড। আর মাইনাসগুলোর জায়গায় শুধু প্লাস হবে, এতটুকুই হচ্ছে পার্থক্য। সো নিউটন ফরওয়ার্ডের সূত্র যদি মনে থাকে, নিউটন ব্যাকওয়ার্ডের সূত্র মনে থাকবে। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা সবসময় ওয়াই নট নিয়ে কাজ করতেছি, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ওয়াই এন নিয়ে কাজ করতেছি। ওয়াই নট আর ওয়াই এন এর যে পার্থক্যটা, সেটা হচ্ছে আমি ম্যাথের সময় দেখাচ্ছি। লাস্টে আমাদের ল্যাগ্রেঞ্জ মেথডের যে সূত্রটা, সেটা কিভাবে মনে রাখা যায়। ওকে, লেট মি আনডু। একটু নিচে থাক, আমি ল্যাগ্রেঞ্জটা লিখি। ল্যাগ্রেঞ্জটা মনে রাখা যায় কিভাবে? ল্যাগ্রেঞ্জটা এইভাবে মনে রাখা যায়, y ইকুয়ালস টু, লম্বা একটা টান দেব, এফ অফ সামথিং হবে। এফ অফ প্রথমে হবে আমার এক্স নট। ওকে, লম্বা একটা টান দেব, এফ অফ এক্স নট। আমরা কি জানি, আমাদের টেবিলে যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেগুলোতে শুরু হয় এইভাবে, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু। ওকে, আমার একটু প্রবলেম হচ্ছে গ্রাফিক্যাল ট্যাবলেটে। এক্স টু এর পরে এক্স থ্রি, এক্স ফোর, ডট ডট ডট। সো এইভাবে ভ্যালুগুলো থাকে আমার। তো ল্যাগ্রেঞ্জ মেথডের ক্ষেত্রে আমার এইরকম এক্স যতগুলো থাকবে, এইরকম লাইন আমার ততগুলো হবে, এইরকম লাইন ততগুলো হবে। এখন লিখবো কিভাবে? ওয়াই ইকুয়ালস টু, একটা লম্বা টান দিলাম, এফ অফ এক্স। লেটস অ্যাজিউম যে আমার কাছে এক্স থ্রি পর্যন্ত আছে। আচ্ছা, এক্স থ্রিও বড় হয়ে যায় অনেক। আচ্ছা না, এক্স থ্রি পর্যন্তই আছে ধরি, এক্স থ্রি পর্যন্ত আছে। তাইলে আমি ওপরে কি লিখবো আর নিচে কি লিখবো? উপরে হচ্ছে আমার সবসময় এক্স থেকে মাইনাস হবে, এক্স থেকে কিছু একটা মাইনাস হবে, তার সাথে গুণ, এক্স থেকে কিছু একটা মাইনাস, তার সাথে গুণ। কতক্ষণ? দেখি কতক্ষণ। এক্স থেকে আমার সবার প্রথম নাম্বার কি? আমার এক্স নট। কিন্তু আমি এফ অফ এক্স নট নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমি এক্স নট বাদ দেব। তাইলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি গেল। আর নিচে কি হবে? নিচে সেম, উপরে যে জিনিসগুলা বাদ গেছে, নিচেও সেম জিনিসগুলাই বাদ যাবে। খালি পার্থক্য হচ্ছে উপরে এক্স থেকে বাদ গেছিল, আর নিচে এফ অফ এক্স নট নিয়ে যেহেতু কাজ করছি, এক্স নট থেকে সবকিছু বাদ যাবে। এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু, এক্স নট মাইনাস এক্স থ্রি। ওকে, এরপরে এরপরে কি মাঝখানে প্লাস। প্লাসের পরে আমি নেক্সট আর একটা দেখাই, এটার পরের অংশটা তাইলে আপনারা ধরে ফেলবেন যে কেমনে কাজ করতেছে যে জিনিসটা। আর একটা টান, এফ অফ এক্স নটের কাজ শেষ, এবার এফ অফ এক্স ওয়ান। এফ অফ এক্স ওয়ান যেহেতু, উপরে কি হবে? উপরে সবসময় আমার এক্স থেকে মাইনাস যাবে, সবকিছু এক্স থেকে মাইনাস যাবে। আর নিচে হচ্ছে আমি যখন, যেহেতু এখন এফ অফ এক্স ওয়ান নিয়ে কাজ করতেছি, সো এক্স ওয়ান থেকে সবকিছু মাইনাস যাবে। আমি একটু চেক দিই যে আমার রেকর্ডিং চলতেছে কিনা। ইয়েস, রেকর্ডিং রানিং। ওকে, দ্যাটস গুড। সো উপরে এক্স থেকে মাইনাস যাবে, আর নিচে হচ্ছে
x1 থেকে মাইনাস যাবে। সো প্রথমে কে বসে? প্রথমে বসে x নট, এরপরে x মাইনাস x1 হইতো যদি না আমি এখানে f অফ x1 এর ফাংশন ব্যবহার করতাম। সো যেহেতু f অফ x1 ব্যবহার করতেছি তাহলে আমার x1 বাদ যাবে, আমি হচ্ছে এখানে x2 দিব, দেন x মাইনাস x3, দ্যাটস ইট। আর নিচে হচ্ছে আমার x1 থেকে সবকিছু মাইনাস যাবে, x1 থেকে x0 উপরে যা মাইনাস গেছে সব হচ্ছে সেম, নিচে x1 থেকে মাইনাস যাবে, x2 x3। আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন যে এই যে এক্স নটটা যে বাদ দেওয়া যাবে না, এক্স নট বাদ দিলে ঝামেলা কি হবে, এটা নিচে যখন কাজ করবেন দেখবেন যে x1 থেকে যখন মাইনাস যাচ্ছে, যদি আমরা x1 কে মাইনাস করতাম তাহলে x1 মাইনাস x1 এইটা তখন হচ্ছে x1 মাইনাস x1 কিন্তু জিরো হয়ে যাইতো। জিরো হইলে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা কিন্তু আমার অসংজ্ঞায়িত হয়ে যাইতো। তো এই কারণে এটা দিয়েও আপনারা মনে রাখতে পারেন। তো বাই দ্য ওয়ে এইভাবে হচ্ছে আমরা সূত্রগুলো মনে রাখবো। এই মোটামুটি ছিল আমাদের টোটাল মিডের সিলেবাস। সো মিডের সিলেবাস থেকে আমি এখন কি দেখাবো, আমার আজকের ফোকাস হচ্ছে যে ক্যালকুলেটরে আপনাদের দেখানো কিভাবে দ্রুততার সাথে সলভ করা যায়। তো আমি একটু আমার খাতার পিডিএফটা বের করব একটা রিজনে, ছোট করে একটু রিভিউ করি আমরা। ওকে, আমার খাতার পিডিএফ, আচ্ছা। তো শুরুতে হচ্ছে এরর অ্যানালাইসিস থাকতেছে। এরর অ্যানালাইসিস হচ্ছে অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর এন্ড পার্সেন্টেজ এরর। আমাদের কোশ্চেনটা এরকম আসতে পারে যে দুইটা ভ্যালু দিল, দুইটা ভ্যালুর মধ্যে এরর দিয়ে আর কি কম্পেয়ার করা যায় কোনটা বেশি ভালো, বা দুইটা মেথড দিয়ে একটা সেম জিনিস সলভ করো, সলভ করে দেখাও যে কোন মেথডটা বেশি ভালো। পার্সেন্টেজ এররের মাধ্যমে আমরা সাধারণত দেখাই রিলেটিভ এররের থেকে পার্সেন্টেজ এররটা বেশি প্রেফারেবল। তো পার্সেন্টেজ এরর যদি করতে হয় আমাকে রিলেটিভ এরর অবশ্যই বের করতে হবে, কারণ রিলেটিভ এররকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ এরর পাওয়া যায়। আবার রিলেটিভ এরর বের করতে হলে আমার অ্যাবসলিউট এরর লাগবেই। অ্যাবসলিউট এররটা কোশ্চেনে দেওয়া থাকে। এখন এখানে একটা যেমন কোশ্চেন দেওয়া আছে যেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে স্মল এক্স, আর ক্যাপিটাল এক্স দেওয়া আছে, এটা হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালুটা। তো এখান থেকে আমি অ্যাবসোলুট এররটা খুব ইজিলি বের করতে পারবো। অ্যাবসোলুট এরর হচ্ছে আমার এই 1/3 থেকে মাইনাস করে দেবো আমি। ওকে, লেট মি সর্ট আউট দ্য প্রবলেম। ওকে, আমার দাগানোর অপশনটা চলে আসছে। তো যেটা বলছিলাম যে এটা সাধারণ কোশ্চেন, এখান থেকে বলছে যে পার্সেন্টেজ এরর বের করো, লাস্টে গিয়ে তো পার্সেন্টেজ এরর বের করছে। এখন রাউন্ড অফ এরর জিনিসটা কি? রাউন্ড অফ এরর হচ্ছে আমার ওই সময় লাগবে যখন আমার অ্যাবসলিউট এররটা বের করার কোনো ওয়ে থাকবে না। অ্যাবসলিউট এরর আমরা তখনই বের করতে পারি যখন আমাদের কাছে এক্সাক্ট ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু দুইটাই দেওয়া আছে। এই দুইটার মধ্যে যদি একটাও মিসিং থাকে সেক্ষেত্রে আমরা তখন রাউন্ড অফ এররের হেল্প নেব আমাদের অ্যাবসলিউট এররটাকে বের করার জন্য। তো অ্যাবসলিউট এরর কে আমরা সরাসরি রাউন্ড অফ এরর থেকে যেটা পাবো সেটাই অ্যাবসলিউট এরর হিসেবে ধরে নিতে পারি। রাউন্ড অফ এরর সূত্র ছিল হাফ ইন্টু 10 ইনভার্স এন। এন এর ক্ষেত্রে একটা জিনিস জানার থাকে, সেটা হচ্ছে এন এর ভ্যালুটা কত হবে। তার আগে সিগনিফিকেন্ট ডিজিট কাকে বলে? সিগনিফিকেন্ট ডিজিটের সংজ্ঞাটা আমাদের এইভাবে জানতে হবে যে একটা নাম্বার যদি দেওয়া থাকে, একটা নাম্বার যতক্ষণ পর্যন্ত কোনো নন জিরো ভ্যালু পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেটা সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট শুরু হবে না। সেই নাম্বারটা যাই হোক, এখানে যেমন দেওয়া আছে যে 0.0.3333, তো এখানে সিগনিফিকেন্ট ডিজিট যদি বলে চারটা, সেক্ষেত্রে এই চারটা সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 3333। সামনের জিরোর কোনো ভ্যালু নেই। যদি নাম্বারটা এরকম থাকতো যে 0.00312 এবং এখানে যদি বলতো যে চারটা সিগনিফিকেন্ট ডিজিট কত, এখানে চারটা সিগনিফিকেন্ট ডিজিট হবে 3120, এই সামনের জিরোগুলোর কোনো ভ্যালু ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ পর্যন্ত না আমি একটা নন জিরো ভ্যালু পাচ্ছি। সেটা এখন মাঝখানে দশমিক থাকুক আর না থাকুক, এটা কোনো প্রবলেম না। এক নাম্বার একটা কনফিউশনের জায়গা ক্লিয়ার করলাম এখানে। আর একটা কনফিউশন হচ্ছে আমার লেটস সে
যে একটা নাম্বার দেওয়া আছে 4 সিগনিফিকেন্ট ডিজিটের একটা নাম্বার, ধরেন এইরকম 0.01234। এখানে 4 সিগনিফিকেন্ট ডিজিট হইলো কেন? কারণ প্রথম নন জিরো ভ্যালু হচ্ছে আমার 1, এরপর হচ্ছে 2 3 4, তো এটা 4 সিগনিফিকেন্ট ডিজিটের ভ্যালু। এখন আমরা এন কাকে বলে, এনটা যদি আমি আগে নর্মাল সংখ্যাটা দেখায় আনি, সংখ্যা সেভাবে নাই, এন হইতেছে এই যে এখানে আমার বলছে কি √2 এর 4 সিগনিফিকেন্ট ডিজিট আর কারেক্ট। তো √2 এর ভ্যালুটা হচ্ছে এখানে 1.41421 সামথিং। তো 4 সিগনিফিকেন্ট ডিজিট মানে হচ্ছে প্রথম নন জিরো ভ্যালু হচ্ছে 1, তাইলে 1 এর পর হচ্ছে 414, এই চারটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট ডিজিট আর কি, 4 সিগনিফিকেন্ট ডিজিট বলছে যেহেতু। তো এখান থেকে আমি এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে আমার দশমিকের পরে যতগুলো যে কয়টা নাম্বার থাকবে সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে, দশমিকের পরে যে কয় ডিজিট থাকবে সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু। সো এখানে আমার দশমিকের পরে 414 তিনটা ডিজিট আছে, তিনটা ডিজিট আছে, এই কারণে আমার এন এর ভ্যালু হচ্ছে 3। ওকে, তো এখন আমি যে কোশ্চেনটা বলতেছিলাম যে আমার নাম্বার যদি এরকম দেওয়া থাকে যে 0.01234, এটা যদি একটা 4 সিগনিফিকেন্ট ডিজিটের নাম্বার হয়, সেক্ষেত্রে এটার রাউন্ড অফ এরর বের করার সময় আমার এন এর ভ্যালু কত হবে? এন ইকুয়াল হোয়াট? আমরা কি জানি 4 সিগনিফিকেন্ট ডিজিটে আমার এন এর ভ্যালু হচ্ছে, যে কোনো ডিজিটে এন এর ভ্যালু হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সেটা। সো এই নাম্বারে আমার দশমিকের পরে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডিজিট আছে। সো এন এর ভ্যালু কিন্তু হবে আমার 5, নট 4। এই জিরোটাকে আমরা যখন সিগনিফিকেন্ট ডিজিট ক্যালকুলেশন করতেছি ওই সময় কনসিডার করতেছি না, বাট এন এর ভ্যালু যখন ক্যালকুলেট করতেছি ওই সময় কনসিডার করতেছি। তো এটা পেঁচানো কোশ্চেন আসার কথা না, বা চান্স চলে আসলেও সমস্যা নেই। তো আমরা রাউন্ড অফ এররও দেখলাম, অ্যান্ড বলছে যে √2 এর 4 সিগনিফিকেন্ট ডিজিট যদি কারেক্ট বলছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে রাউন্ড অফ এরর বের করছি, দেন রাউন্ড অফ এরর থেকে আমরা পার্সেন্টেজ এরর পর্যন্ত গেছি। রাউন্ড অফ এররকেই আমরা অ্যাবসোলুট এরর বলতে পারি। দেন অ্যাবসোলুট এরর এর নিচে যদি হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালু আমাদের দেওয়া আছে, এক্সাক্ট ভ্যালু কত, সেটা হচ্ছে 4 সিগনিফিকেন্ট ডিজিট আর কারেক্ট, তো 1.414, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্স এর ভ্যালু। বাট স্মল এক্স এর কিন্তু কোনো ভ্যালু নাই, স্মল এক্স ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। সো সেটা না থাকার কারণে আমরা রাউন্ড অফ এরর দিয়ে অ্যাবসোলুট ভ্যালুটা বের করছি। দেন পার্সেন্টেজ এররের জন্য আমরা হচ্ছে রিলেটিভ এরর ডিভাইডেড বাই যে এক্সাক্ট ভ্যালু, এটা হচ্ছে আমার রিলেটিভ এরর। অ্যাবসোলুট এরর বাই এক্সাক্ট ভ্যালু হচ্ছে আমার রিলেটিভ এরর, ই অফ আর, যেটাকে বলি আমরা ক্যাপিটাল ই অফ আর। আর এটাকে 100 গুণ দিলে হচ্ছে পার্সেন্টেজ এরর পাওয়া যায়। তো এরর অ্যানালাইসিস জিনিসটা মোটামুটি এইরকমই, আমরা আগাই। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে আমার যতগুলা যদি এরকম থাকে যে √2 প্লাস √3 মাইনাস √5 মাইনাস √8, ধরেন চারটা আছে, ওকে, √2 প্লাস √3 মাইনাস √5 মাইনাস √8, ওকে। তো এটার ক্ষেত্রে আমার রাউন্ড অফ ইরর যখন আমি বের করব, তখন আমার রাউন্ড অফ ইররের যে সূত্রটা সেটা 4 বার ফেলতে হবে, প্রত্যেকবারের জন্য একবার করে। হাফ ইন্টু ওয়েট, সূত্র 10 ইনভার্স এন, হাফ ইন্টু 10 ইনভার্স এন, যেটা এই সূত্রটা আমার 4 বার ফেলতে হবে, কারণ আমার এখানে চারটা সংখ্যা যোগ বিয়োগ আকারে আছে। এবং আরেকটা কথা, আমার নাম্বারটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক সেটা কোনো ম্যাটার না, এরর সবসময় প্লাস হবে, এরর সবসময় প্লাস হবে। তো আই হোপ আমি বুঝাইতে পারছি রাউন্ড অফ এররের ব্যাপারটা শেষ। এরপরে আমরা তিনটা মেথডে যাব, বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড আর নিউটন র্যাপসন মেথড। এইখানেই হচ্ছে আমাদের ক্যালকুলেটরের খেলা এখন শুরু হবে। তো বাইসেকশন মেথড আর ফলস পজিশন মেথডের ক্ষেত্রে আমাদের যদি এ আর বি এর রেঞ্জ না দেওয়া থাকে, সেক্ষেত্রে এ আর বিটা আমরা ধরে নেব, এবং ধরে নেওয়ার সময় একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এফ যে ফাংশনটা দেওয়া আছে সেখানে এফ অফ এ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এফ অফ বি অবশ্যই লেস দেন 0 হইতে হবে। দুইটাই কখনো গ্রেটার দেন 0 বা দুইটাই কখনো লেস দেন 0 এট এ টাইম হইতে পারবে না। এটার ব্যাখ্যা কি, ব্যাখ্যাটা আমি এখন আর বলতেছি না, পরীক্ষার আগের দিন মাথা গরম হবে। এটার ব্যাখ্যা আপনারা ইউটিউবে চাইলে খুঁজতে পারেন। তো
মুদ্রা কথা হচ্ছে এ আর বি আমার দুইটা ভ্যালু ধরে নিতে হবে। যে ইকুয়েশনটা, লেটস সে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে যে এক্স এর ভ্যালুটা ডিটারমাইন করো, এক্স এর ভ্যালুটা বের করো। তো এক্স এর ভ্যালুটা বের করার জন্য আমার এ আর বি দুইটা ভ্যালু এমনভাবে ধরতে হবে যেন এক্স এর যে ভ্যালুটা সেটা আমার এ আর বি এর মাঝখানে থাকে, এ আর বি এর মধ্যখানে কোনো এক জায়গায় আমার এক্স এর ভ্যালুটা থাকে। সো এক্স এর ভ্যালু, এ আর বি এর ভ্যালুটা এইভাবে কিছুটা নির্ণয় করতে হয়। আর সাধারণত এক্সামে এইভাবে হচ্ছে রেঞ্জ দিয়ে দেওয়া থাকে যে এখানে 0,3 দেওয়া আছে, তাইলে 0 হচ্ছে আমার এর ভ্যালু আর 3 হবে আমার বি এর ভ্যালু। এক্সামে যদি এটা দেওয়া থাকে তাহলে এ আর বি এর ভ্যালু এই যেটা দেওয়া আছে সেটা নিয়েই করতে হবে। আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমার চেষ্টা করতে হবে যে উত্তরটা অ্যাজিউম করার চেষ্টা করবো আমরা প্রথমে। উত্তরটা অ্যাজিউম করার পরে তার আগে কিছু আগে একটা ভ্যালু আর কিছু পরে আর একটা ভ্যালু নিয়ে কাছাকাছি কিছু এ বি এর ভ্যালু নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমার হিসাব সুবিধা হবে, হিসাব কম হবে। তো আমরা বাইসেকশন মেথড আর ফলস পজিশন মেথডের ক্ষেত্রে জানি যে দুইটাই যে লাউ সে কদু, খালি পার্থক্য হচ্ছে এই সি ভ্যালু ক্যালকুলেট করার সময়, সি এর ভ্যালুটা যখন আমি ক্যালকুলেট করতেছি এই জায়গাটায় হয়ে যায় হচ্ছে পার্থক্য। তো বাইসেকশন মেথডের ক্ষেত্রে সি এর সূত্রটা খুবই ইজি, সেটা হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বি বাই টু। আর আমার ফলস পজিশন মেথডের ক্ষেত্রে সি এর সূত্রটা হচ্ছে এই যে প্রথমে এ লিখবো মাইনাস বি লিখবো, এর সাথে বি এর ফাংশন, বি এর সাথে এর ফাংশন, নিচে হচ্ছে বি এর ফাংশন মাইনাস এর ফাংশন। তো সি এর ভ্যালুটা এইভাবে লিখলাম। লিখে এখন হচ্ছে আমরা জাস্ট এরকম একটা ছক করব, এ এফ অফ এ, বি এফ অফ বি, সি এফ অফ সি, এইভাবে একটা ছক করে নেব। এন্ড আমার অ্যান্সারটা আসবে এই সি, সি এর মধ্যে আমার অ্যান্সারটা লাস্টের দিকে গিয়ে এইরকম হচ্ছে আমার অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা কখন আসবে বুঝবো যখন হচ্ছে এর আগের সেলের ভ্যালুটা আর এই সেলের ভ্যালুটা সেম হবে। ধরি যদি বলে যে 2 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট অ্যান্সার বের করো, সেই ক্ষেত্রে দেখবেন যে এটার 2 ডিজিট দশমিকের পরে আর এটা 2 ডিজিট দশমিকের পরে সেম হয়ে গেছে। অথবা এফ অফ সি এর যে দশমিকের পরে দুইটা শূন্য চলে আসছে, দুইটা শূন্য চলে আসে তার মানে হচ্ছে যে আমার 2 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট ভ্যালু বের হয়েছে। এটা যদি বলতো 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত, তাহলে আমরা ততক্ষণ কাজ করতাম যতক্ষণ পর্যন্ত আমার এফ অফ সি এর ভ্যালু দশমিকের পরে 3টা শূন্য না আসে। ওকে, তো এখন ক্যালকুলেশনের ব্যাপারটা, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করব? আমি এই ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করি। আমার সিডাব্লিউ, এটা ম্যাথে আমার একটা ক্যালকুলেটর দিয়েই হয়ে যায়। সেটা যদি আমি একটা সিডাব্লিউ ইউজ করি সেক্ষেত্রে আমার একটা ক্যালকুলেটর ছাড়া আর কিছু লাগে না। বাট যদি আমি সিডাব্লিউ ইউজ না করতাম, অন্য ক্যালকুলেটর হইতো, তাহলে আমার দুইটা ক্যালকুলেটর লাগতো। এখন লেটস সে আমি কোন এক্সাম্পলটা দেখাবো সেটা আমি একটু সিলেক্ট করে নেই। ওকে, তো বাইসেকশন মেথড অ্যান্ড ফলস পজিশন মেথডের মধ্যে পার্থক্য শুধু হচ্ছে সি এর যে ভ্যালুটা সেইটা, বাকি পুরা ছক, পুরা অঙ্ক করার নিয়ম সবকিছুই সেম, অ্যান্সার হচ্ছে সি এর মধ্যেই আসবে অলওয়েজ। তো এই কারণে আমি আর বাইসেকশন মেথডটা দেখাবো না, ফলস পজিশন মেথডটা দেখাবো। ফলস পজিশন দেখানোর কারণটা কি, আমার হচ্ছে লেটস সে এখানে একটা এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে cos x minus 1.3 x. Okay. Okay. আচ্ছা, cos x into cos x minus 1.3x, এটা যদি আমার ফাংশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেটরে কিভাবে কাজটা করব? আমি আমার সিডাব্লিউ ক্যালকুলেটর নিয়ে নেব অ্যান্ড ফাংশনটা হচ্ছে আমি তুলে নেওয়ার চেষ্টা করি। সিডাব্লিউ ক্যালকুলেটরে আমরা ফাংশন ডিফাইন করি, এখানে ফাংশনের জন্য ডেডিকেটেড একটা বাটন দেওয়া আছে। তো আমরা এখানে ডিফাইন এফ অফ এক্স করবো, এফ অফ এক্স হচ্ছে cos x। এখান থেকে আপনারা যদি ইকুয়েশন তুলতে পারেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কিছুটা, 1.3 x। এখানে ইকুয়েশনটা কিন্তু অনেক ছোট, ক্ষেত্র বিশেষে অনেক বড় বড় ইকুয়েশন আসতে পারে। তো ক্যালকুলেটরে করার দরকারটা কি সেটা এখনো দেখবেন। তো আমি ইকুয়েশনের মধ্যে ডিফাইন করলাম, ডিফাইন করে হচ্ছে তুলে ফেললাম, তুলে আমি এক্সিকিউট বাটনে ক্লিক করবো, চলে গেছে।
এখন যদি আমি এফ অফ এক্স আবার এফ অফ এক্স ডিফাইন করতে আসি, দেখবো যে আমার আগে থেকে ডিফাইন করা আছে এফ অফ এক্স একটা। তো আমি এবার জি অফ এক্স ডিফাইন করব। জি অফ এক্স এর জায়গায় আমি হচ্ছে এই সিটা ডিফাইন করে দেবো। কিরকম? এইখানে দেখেন সি এর একটা বিজার সূত্র দেখা যাইতেছে, এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো সিডাব্লিউ ক্যালকুলেটরে আমি যেহেতু অলরেডি এফ এফ অফ এক্স এর ফাংশনটা ডিফাইন করছি, এখন আমি সি দিয়ে ওই এফ অফ এ এর ফাংশনটা ডিরেক্ট এখানে ব্যবহার করতে পারবো। সো লেটস সে আমি এখানে দিই এ ইন্টু এফ অফ বি ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ, বি ইন্টু এফ অফ এ divided by f of b minus f of a. f of b minus f of a. ওকে, সো আমি আমার ফাংশনটা ডিফাইন করে ফেললাম। এখন আমার জি অফ এক্স এর ভিতরে এই সি এর অংশটা আছে, আর এফ এর ভিতরে হচ্ছে ওই cos x minus 1.3x এটা ডিফাইন করা আছে। এখন আমরা ভ্যালু ক্যালকুলেট করব। চলেন, ভ্যালু ক্যালকুলেশনে আমি হচ্ছে এফ অফ এখানে এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু ধরছে 0.65। এটা আসলে ইচ্ছা করে ধরছে, অ্যান্সারের খুব কাছাকাছি একটা ভ্যালু ধরছে যাতে খুব অল্প হিসেবেই শেষ করে দেওয়া যায়। এটা একটা এক্সাম্পল ম্যাথ। তো এরকম এক্সাম হলে আর সাধারণত আসবে না, এ আর বি এর ভ্যালু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনার বড় ক্যালকুলেশন হবে। এটা একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য করা হয়েছে। সো লেটস সে এ অফ এফ অফ জিরোর ভ্যালু কত? এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে 1, এখানে 1 বসাইলাম, 1 হচ্ছে গ্রেটার দেন 0। আবার বি এর ভ্যালু বসাবো, আমার এফ অফ বি হচ্ছে 0.65 ধরছে। ওকে, যে ভ্যালুটা আসছে এই যে -0.0489, ওকে 891 পর্যন্ত নিছে। 4 সিগনিফিকেন্ট ডিজিট যেহেতু ধরে নিছি আমি, বা যদি কোশ্চেনে বলা থাকে যতটা সিগনিফিকেন্ট ডিজিট, আমি ধরলাম যে এখানে কোশ্চেনে বলছে 4 সিগনিফিকেন্ট ডিজিট, তবে 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত অ্যান্সারটা নেব এবং দেখা যাচ্ছে এটা লেস দেন 0। ওকে, ফাইন। এইবার হচ্ছে আপনি দেখবেন যে এই কাজটা যদি আপনি অন্য ক্যালকুলেটরে করতে যাইতেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এফ ফাংশনটা পুরাপুরি তুলতে হইতো, এ গুণ এফ এর যে পুরা ফাংশনটা সেটা তুলতে হইতো, বি গুণ এফ এর ফাংশনটা আবার তুলতে হইতো, নিচে আবার এফ ফাংশনটা দুইবার আরো তুলতে হইতো। তো বিশাল একটা হ্যাসেলের ব্যাপার, আবার এখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি ছিল। বাট সিডাব্লিউ ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা এটাকে জি অফ এক্স এর মধ্যে ডিফাইন করছি। এখন জি অফ এক্স এর মধ্যে ডিফাইন করছি অলরেডি, যেটা যদি আমি আরেকবার দেখাই যে a ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো এটা ডিফাইন অলরেডি করা আছে। এখন আমি এ আর বি এর ভ্যালুটা কিভাবে পুট করবো এই ইকুয়েশনের মধ্যে? তো এর জন্য ভ্যারিয়েবলের ভ্যালু সেট করার অপশন আছে সিডাব্লিউ এ। এই যে ভ্যারিয়েবল, এখানে ক্লিক দিয়ে আমি হচ্ছে এর ভ্যালু সেট করব আর বি এর ভ্যালু সেট করব। এর ভ্যালুটা আমার এই পাশে ইনিশিয়ালি কত ছিল? এর ভ্যালু আমার ইনিশিয়ালি ছিল হচ্ছে 0, আর বি এর ভ্যালু হচ্ছে আমার বি এর ভ্যালু হচ্ছে 0.65। ওকে, আমি এ আর বি এর ভ্যালু একবার সেট করে দিছি। এইবার আমি ব্যাক করলাম, এই যে ব্যাক বাটন, ব্যাক করে জি অফ এক্স, শুধু ওকে জি অফ এক্স ফাংশনটা নিয়ে এসে এক্সিকিউট করে দিছি। জি অফ এক্স এর মধ্যে আপনি যাই দেন, জি অফ এক্স ধরেন 0 দিলাম, তাও সেম অ্যান্সারই আসবে। বা জি অফ এক্স যদি আমি কোনো কিছুই না দিই, তাহলে ক্যালকুলেটর বাই ডিফল্ট হচ্ছে প্রিভিয়াস অ্যান্সার যেটা আছে সেটাকে ইনপুট হিসেবে নিয়ে নেবে। বাট ইনপুট আলাদা হওয়ার পরেও অ্যান্সার ভিন্ন হবে না। কেন অ্যান্সার ভিন্ন হবে না? কারণ আমি ডিফাইন করার সময় জি অফ এক্স ইকুয়াল কিছু একটা ডিফাইন করছি, বাট এই পুরা ডিফাইন করা ইকুয়েশনটার ভিতরে কোথাও আমি এক্স ব্যবহারই করি নাই। সো এক্স এর ভ্যালু যাই হোক, ফাংশন আমার একটা ইনপুট নেবে, বাট কোনো আউটপুট সেই টেকেন ইনপুটের জন্য জেনারেট করবে না, কারণ আমার জেনারেট করা আউটপুটের যে ইনপুট সেগুলো হচ্ছে এ আর বি, অ্যান্ড এ আর বি এর ভ্যালু আমি ভ্যারিয়েবল এ আর বি এর মধ্যে সেট করতেছি বারে বারে। তো আই হোপ আপনারা বুঝছেন। সো জি অফ জাস্ট অ্যান্সারটা আমি মানে এক্সিকিউট করলাম,
আমার জি এর যে অ্যান্সার সেটা চলে আসছে, সেটা কত, সেটা হইতেছে 0.6196। ওকে, এখন হচ্ছে আমার এফ অফ সি, এটা কিন্তু একটা সি এর ভ্যালু আসছে, এফ অফ সি কত হবে, আমি সিম্পলি আমি এফ অফ আমার এই ভ্যালুটা অ্যান্সারের মধ্যে সেভ আছে, এফ অফ অ্যান্সার দিয়ে এক্সিকিউট দিলাম। আমার এই যে দেখেন একটা ইঞ্জিনিয়ারিং নোটেশনে ভ্যালু আসছে, বাট আমি চাইতেছি যে আমার দশমিক দিয়ে ভ্যালুটা আসুক। তো ফরম্যাটটা কেমনে চেঞ্জ করব, আমি এখানে যে নিচে ফরম্যাট বাটন আছে এইখানে ক্লিক করে ইঞ্জিনিয়ারিং নোটেশনে নিব এটাকে। ইঞ্জিনিয়ারিং নোটেশনে নিয়ে লেফট অ্যারো একবার ক্লিক করলাম, দেখেন যে 10 পাওয়ার 0 চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমার সাধারণ দশমিক নাম্বার চলে আসছে 0.008466, 0.008466, 4 সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে আমরা কাজ করতেছি। এরপরে কি করতেছি, এইভাবে হচ্ছে আমি ক্যালকুলেটরে মানে খুব ইজিলি দুইটা ফাংশন ডিফাইন করার মাধ্যমে খুব ফাস্ট ক্যালকুলেট করতে পারতেছি। এই কাজটা যখন আমি হাতে করব খুব দ্রুত করতে পারবো। তো আমরা পরের লাইনটা এক্সিকিউট করি সেম ভাবে। এখন পরের লাইনে যাওয়ার আগে আমরা কি জানি যে আমার এ অথবা বি যে কোনো একটা ভ্যালু সি দ্বারা রিপ্লেস হবে। এখন সি এর ভ্যালুটা এর সাথে রিপ্লেস হবে নাকি বি এর সাথে রিপ্লেস হবে, এটা কেমনে বুঝবো, আমরা বুঝবো এফ অফ সি এর দিকে তাকাই। এফ অফ সি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা এই যে 1 ছিল পজিটিভ বা গ্রেটার দেন 0, এই এ ছিল হচ্ছে পজিটিভ, মানে এর ভ্যালুর জন্য এফ অফ এ ছিল পজিটিভ, এই কারণে আমি সি এর ভ্যালুটাকে এর ভ্যালুর সাথে সোয়াপ করব। যদি আমার এমন হইতো যে এফ অফ সি এর ভ্যালুটা নেগেটিভ আসছে, সেক্ষেত্রে আমি আমার বি এর যে পার্টটুকু বি এবং এফ অফ বি এই ভ্যালুটাকে সোয়াপ করে দিতাম এই সি এর ভ্যালুর সাথে। তো যাই হোক, আমরা এফ অফ এ, আচ্ছা, এ কে সোয়াপ করছি সি এর সাথে, এখন আমার এর ভ্যালু একটা নতুন আসছে, বি এর ভ্যালু আগেরটাই আছে। এখন আমার কাজ হবে দ্বিতীয় লাইনে আসার পরেই ক্যালকুলেটরে সবার আগে ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করা। ওকে, ভ্যারিয়েবলে এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে গেছে, এর ভ্যালু হচ্ছে আমার 0.6196, আমি একবার যখন এই যে এর ভ্যালু আর বির ভ্যালু সঠিকভাবে সেট করে দিছি, এখন আমি এখানে ফটাফট কাজ করব। আমি আরেকবার ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেক করে নিলাম, শেষ। এবার হচ্ছে আমি এফ অফ এক্স অলরেডি আগে থেকে ডিফাইন করে রাখছি, সো এফ অফ এ এক্সিকিউট করলাম, যা আসলো সেটাকে ইঞ্জিনিয়ারিং নোটেশনে নিব অ্যান্ড লেফট দেবো, 10 পাওয়ার 0 পর্যন্ত নিয়ে আসবো। সো 0.0086, এই যে এর ভ্যালু 0.0086, যেটা অলরেডি এফ অফ সি এর ভ্যালু সেম, আর বি এর ভ্যালুটাও হচ্ছে ওই উপর থেকে আসছে, এটাও সেম। এখন হচ্ছে আমার এফ অফ মানে সিটা ক্যালকুলেট করা লাগবে। সো সি ক্যালকুলেটের জন্য আমি হচ্ছে অলরেডি আমার এ আর বি এর ভ্যালু সেট করছি, রাইট। আমি হচ্ছে এসি দিয়ে সব সরাই, এ এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা। এবার হচ্ছে আমি জাস্ট এফ অফ জি যেটা সেটাকে হচ্ছে এক্সিকিউট করব সাধারণভাবে। ইনপুট হিসেবে যাই না, কোনো সমস্যা নাই, আমার আউটপুট সেম আসবে। এই যে 6241, 6241, 6241। এবং আমি যদি অ্যান্সারের মধ্যে এই ভ্যালুটা আছে অলরেডি, আমি এখন হচ্ছে এফ অফ অ্যান্সার যদি এক্সিকিউট করি, এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশনে নেওয়া লাগবে আমার, নিয়ে 10 পাওয়ার 0 করলাম, এখন দেখা যাচ্ছে 0.000047, এখানে দেখেন পয়েন্ট 4.04755 পর্যন্ত নিচে কেন, 4 সিগনিফিকেন্ট ডিজিট। এই জিরোগুলো বাদ গেলো কেন, কারণ যতক্ষণ পর্যন্ত কোনো নন জিরো নাম্বার আসতেছে না আমি সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট শুরু করতে পারি না। ওকে, এরপরে আবার সেম কাজটাই করছে, যে এফ অফ সি এর ভ্যালু যেহেতু প্লাস, তাইলে আমার পজিটিভ যেটা পার্ট ছিল এ সেটার সাথে রিপ্লেস হবে। এখন এর পরের লাইনে এসে আমি আবার কাজ করব যে আমার ক্যালকুলেটারে ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করব। আমার এ চেঞ্জ হয়েছে, সো আমি এ কে রিডিফাইন করতেছি, সেটা এর ভ্যালু হচ্ছে 6241.6241। ডান, এর ভ্যালু ডান, বির ভ্যালু ডান। এবার হচ্ছে আমার এফ অফ এ আমি এখান থেকে করলাম, এফ অফ বি করলাম, অ্যান্ড এফ অফ সি হচ্ছে আমি এফ অফ জি এর মধ্যে ডিফাইন করছি, এফ অফ জি কে জাস্ট কল করে এক্সিকিউট করলেই দেখেন 6241 আবার সেম আনসার আসছে। এবং সি লাইনে যখনই হচ্ছে উপরের এবং নিচের অ্যান্সারটা মোটামুটি সেম হবে, এখানে যদি বলে যে 4 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত অ্যান্সার বের করো,
তাহলে উপরের নাম্বারের 4টা সিগনিফিকেন্ট ডিজিট এবং নিচের নাম্বারের 4টা সিগনিফিকেন্ট ডিজিট যখন সেম হয়ে যাবে তখন আমি বুঝবো যে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ফলস পজিশন এবং বাইসেকশন মেথডের ক্ষেত্রে ক্যালকুলেটর কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যায় আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন। আমি সিডাব্লিউ ইউজ করছি, আপনারা যদি ইএক্স ইউজ করতেন সেক্ষেত্রে এটা মানে কিভাবে পেইনলেসলি করা যাবে আমার জানা নাই। একটা ক্যালকুলেটর দিয়ে এটা একসাথে পেইনলেস ভাবে করা পসিবল না, তখন আপনাকে ইএক্স বা এরকম দুইটা ক্যালকুলেটর নিতে হবে, ইএক্স বা ইএস অ্যাট এ টাইম। এমনিতেও দুইটা ক্যালকুলেটর লাগবে, আর একটা ম্যাথ আছে সেটাতে আমি সিডাব্লিউ ইউজ করলেও আমার আরো একটা ক্যালকুলেটর লাগবে, শুধু সিডাব্লিউ দিয়ে আমি শেষ করতে পারবো না। তো আমি ফরওয়ার্ডে মুভ করি। ওকে, তো বাইসেকশন এবং ফলস পজিশন মেথডের পরে 3 নাম্বার হয়ে যাচ্ছে আমার নিউটন র্যাপসন মেথড এক্স এর ভ্যালু বের করার জন্য। নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে আমার এ বি এর কোনো ক্যাচাল নাই, বাট একটা ছোট্ট প্রবলেম থাকে অনেকেরই, যেটা হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েশন পারি না। অ্যান্ড নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন পারাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া থাকবে আর এফ প্রাইম এক্স হচ্ছে এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করে নেওয়া লাগবে। একবার ডিফারেন্সিয়েট করে নিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এফ প্রাইম এক্স, এবং পরবর্তীতে আমি সেলের মধ্যে এক্স নট এফ অফ এক্স নট এফ প্রাইম এক্স নট, বা হ্যাঁ এফ কে ডিফারেন্সিয়েট করে যে এফ প্রাইম পাইছি সেই এফ প্রাইমের যে এক্স নট ভ্যালুটা এক্স যা দেওয়া থাকবে বা যেটা আসতেছে সেটা থেকে শুরু হবে আর কি। যাই হোক, তো এরপরে লাস্টে কি হচ্ছে আমার এক্স ওয়ান একটা ক্যালকুলেট করতে হয়। এক্স ওয়ানটা ক্যালকুলেট হবে হচ্ছে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স প্রাইম এক্স নট। এখন প্রবলেম হয় আমরা যে ডিফারেন্সিয়েশন পারি না। এমন যদি হয় যে আপনারা ডিফারেন্সিয়েশনটা এক্সামের খাতায় লেখেন নাই, ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটা, সেক্ষেত্রে হয়তো টিচারের মন যদি খারাপ থাকে সেক্ষেত্রে হাফ মার্ক, মানে যদি 4 মার্ক থাকে ম্যাথে 2 মার্ক কেটে দিতে পারে, আর যদি মন ভালো থাকে সেক্ষেত্রে 1 মার্ক কাটবে। বাট আপনি কিন্তু 3 মার্ক পাচ্ছেন ডিফারেন্সিয়েশন না পাইলেও। কেমনে পারতেছেন সেটা আমি একটু ক্যালকুলেটরে দেখাই। এই কাজটার ক্ষেত্রে আচ্ছা, আমি নতুন করে আমার ফাংশন ডিফাইন করব। আমি এফ অফ এক্স কে ডিফাইন করি। এফ অফ এক্স দেওয়া আছে 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা একটা ছোট্ট ফাংশন, আমরা এরকম ফাংশনও দেখবো সাইন কজ হাবি জাবি বহুত কিছু দিয়ে দেওয়া আছে। তো ওগুলাতে অনেক সময় এমন হইতেই পারে যে আপনি ডিফারেন্সিয়েশনটা পারেন না, বাট আপনার কাছে যেহেতু ক্যালকুলেটর আছে আপনি ডিফারেন্সিয়েশন না পারলেও আপনার পুরো ম্যাথ ছেড়ে আসতে হবে না, আপনি সলভ করতে পারবেন এবং ম্যাথের 100% কারেক্ট অ্যান্সার বের করতে পারবেন। জাস্ট আপনি হচ্ছে ডিফারেন্সিয়েশনটা লিখতে পারবেন না। ডিফারেন্সিয়েশনটা যদি দেখেন যে কমন পড়ে নাই সেক্ষেত্রে এইরকম করে মানে একেবারে কিছু না লেখার থেকে এইভাবে লিখে দিতে পারেন যে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু, আচ্ছা এখানে দেখাই যাচ্ছে না ঠিক মতন, যদি ওইভাবে হয় যে পারতেছেনই না একদম, তখন আচ্ছা প্রবলেম, ওকে, তখন করবেন যে এফ অফ এক্স ইকুয়ালস টু, এখানে তো অনেক কিছু আছে, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু এমনে লিখে দিবেন ddx of f of x, sorry, ddx of f of x। এইভাবে যদি আপনি লিখে দেন তাইলে মোটামুটি ছেড়ে আসার থেকে তো ভালো আর কি, নাই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে না, ওই রকম। তো আমি ক্যালকুলেটর আমার সিডাব্লিউ তে সলভ করি। আচ্ছা, ওই ম্যাথটা এখন আমি ক্যালকুলেটরে কিভাবে বসাবো যাতে আমি মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে সবচেয়ে দ্রুততার সাথে করতে পারি। চলেন আমি আমার ফাংশন ডিফাইন করব। ফাংশন হচ্ছে এফ অফ এক্স ডিফাইন করি। এফ অফ এক্স 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, আমি এফ ফাংশনটা ডিফাইন করছি। এখন লেটস সে আমি ডিফারেন্সিয়েশন পারি না, এখন আমি জি অফ এক্স এর মধ্যে এইভাবে ডিফাইন করব। জি অফ এক্স এর ভিতরে আমি ডিফাইন করব এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স,
যে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কেমনে নিব, সিডাব্লিউ ক্যালকুলেটরে ক্যাটালগের মধ্যে দেখবেন ফাংশন অ্যানালিসিস, এখানে এই যে ডেরিভেটিভ আছে। আবার এই ডেরিভেটিভের কাজটা আপনারা ইএক্স ক্যালকুলেটরেও বা ইএস ক্যালকুলেটরেও করতে পারবেন। এখানে হচ্ছে ডেডিকেটেড বাটনই দেওয়া থাকে। তো সেটার ক্ষেত্রে এই যে শিফট দিয়ে এই যে ডিডিএক্স এখানে নিলাম। এখন হচ্ছে আমি এটার ভিতরে ফাংশনটা লিখবো আর এক্স ইকুয়াল এক্স দিব। এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটরের ক্ষেত্রে। আর সিডাব্লিউ এর ক্ষেত্রে সেম, আমি এফ অফ এক্স অলরেডি ডিফাইন করছি, সো এফ অফ এক্স আমার আলাদা করে লেখার কোনো দরকার নাই। আমি এফ দিলাম, দেন এক্স অবশ্যই দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে এক্স ইকুয়াল সামথিং আছে, এখানে এক্স ইকুয়াল এক্স দিয়ে দিতে হবে। তো শেষ, আমার কাজ শেষ। আমি এফ অফ এক্স এর জায়গায় এই সাধারণ এফ অফ এক্সটা ডিফাইন করছি, আর জি অফ এক্স এর জায়গায় আমি এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন ডিফাইন করে দিছি। শেষ। এখন আমি জাস্ট ডিরেক্ট ম্যাথ করতে চাইলে ম্যাথ করতে পারি। কিরকম, আমার টেবিলটা হবে এরকম, এটা এন হচ্ছে এটা সিরিয়াল নাম্বার বুঝাইছে, 1 2 3 4 5 6, এটা না দিলেও কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে এক্স নটের ইনিশিয়াল ভ্যালু আমি জিরো ধরছি। জিরো ধরতে পারছি কিভাবে, আমাকে দেখতে হবে যে এফ প্রাইমের মধ্যে যদি জিরো বসায় আমার অ্যান্সারটা নন জিরো হয়, সেক্ষেত্রেই আমি জিরো দিয়ে কাজ শুরু করতে পারবো, অথবা আমার অন্য কোনো ভ্যালু দিয়ে কাজ শুরু করতে হতে পারে, বা এটা কোশ্চেনও বলে দিতে পারে যে জিরো দিয়ে শুরু করো বা হোয়াটএভার। তো এখানে যে আমি দেখতেছি যে এফ প্রাইম এক্স এর মধ্যে এফ প্রাইম এক্স আমি কিভাবে পাবো, এফ প্রাইম এক্স হচ্ছে আমার জি অফ এক্স এর মধ্যে আমি এখন জিরো ভ্যালুটা পুট করি। জিরো ভ্যালু পুট করলে আমার অ্যান্সার আসছে -1। সো আমি জানতেছি যে জিরো যদি আমি এফ অফ এক্স এর প্রাইম অর্থাৎ এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করার পর যে ইকুয়েশন, সেখানে যদি আমি জিরো বসাই, সেক্ষেত্রে আমার একটা নন জিরো ভ্যালু আসতেছে। সো জিরো ইজ এ ভ্যালিড নাম্বার। এখন আমি জিরো এফ অফ এক্স এর মধ্যে বসাই। এফ অফ এক্স এর মধ্যে জিরো বসাইলে 1, আপনারা ক্যালকুলেটরের দিকে তাকাবেন। আবার জি অফ এক্স এর মধ্যে আমি কি রাখছি, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, সো জি অফ জিরো, এটা হচ্ছে -1 বসাইছি। এখন হচ্ছে এই জায়গায় আমার আরেকটা ক্যালকুলেটর লাগবে, কারণ আমি এফ অফ এক্স কে সিডাব্লিউ এর এফ অফ এক্স এর মধ্যে ডিফাইন করছি, এফ প্রাইম এক্স কে আমি সিডাব্লিউ এর জি অফ এক্স এর মধ্যে ডিফাইন করছি। এখন আমার হচ্ছে এই যে এক্স ওয়ান ক্যালকুলেট করা লাগবে। এক্স ওয়ান ক্যালকুলেট করতে হইলে আমার সেকেন্ড আর একটা ক্যালকুলেটরের হেল্প অবশ্যই নিতে হবে। সো ওই জায়গায় আমি আমার ইএক্স ক্যালকুলেটর ইউজ করব, আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা ইউজ করবেন। অ্যান্ড আমি এখানে একটা আমি যেভাবে করছি যে খুব সাধারণ একটা ইকুয়েশন নিয়ে নিয়েছি, এক্স মাইনাস এ বাই বি নিয়েছি, এ ডিভাইডেড বাই বি। ডান। এবং এখানে আমি এখন ক্যালকুলেট করবো জাস্ট এক্স এর ভ্যালু কত, এক্স হচ্ছে এখানে এক্স নট এর ভ্যালু ছিল আমার জিরো, তো এক্স নট এর ভ্যালু হচ্ছে জিরো। দেন এ ধরছি কাকে, আমি এ ধরছি এফ অফ এক্স নট কে, এটার ভ্যালুকে ধরছি এ, অ্যান্ড এর ভ্যালু হচ্ছে আমার 1, তাইলে এর ভ্যালু হচ্ছে আমার 1। আর বি ধরছি হচ্ছে আমি এফ প্রাইম এক্স কে, তাহলে এফ প্রাইম এক্স এর ভ্যালু ছিল -1, আমি বি এর ভ্যালু দিলাম -1, এক্সিকিউট দিলাম, এবং এখানে আসছে 1, এই যে 1 চলে আসছে। এখন কি হয়েছে, এই 1টা গিয়ে হচ্ছে নতুন এক্স নট এর ভ্যালু হয়েছে, অ্যান্ড নতুন এক্স নট এর ভ্যালু যদি এখন 1 হয়, সেক্ষেত্রে আমার এফ অফ এক্স এর ভ্যালু কত হবে, আমি সিডাব্লিউ তে ফেরত যাচ্ছি, এফ অফ 1, এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে -1.718, আমি 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত ক্যালকুলেট করতেছি। দেন এফ প্রাইম এক্স কি হবে, আমি জি অফ এক্স এর মধ্যে ডিফাইন করছি 1, এই যে -5.43 সামথিং সামথিং, এবং এখানে ভ্যালুগুলো লিখে নিলাম। আমি এখন সেকেন্ড ক্যালকুলেটরে যাব, সেকেন্ড ক্যালকুলেটরে গিয়ে আবার ক্যালকুলেট বাটনে টিপবো। আমার এক্স হইতেছে এখানে 1, সো 1, এ ধরছি আমি এফ অফ এ কে, এফ অফ এ এর ভ্যালু হচ্ছে -1.718, সো -1.718, বি এর ভ্যালু আসছে আমার -5.436, -5.436, অ্যান্ড এটা যখন আমি ক্যালকুলেট করলাম, এখানে এটা অ্যান্সার আসলো, এই যে আমি আমার অ্যান্সারটা পেয়ে গেছি। তো এইভাবে আমরা নিউটন র্যাপসনের ম্যাথ করার সময় দুইটা ক্যালকুলেটর
অ্যাজ প্যারালাল ইউজ করব। আপনারা দেখছেন যে আমি ডিফারেন্সিয়েশন পারি না, তাও কিন্তু আমি সিডাব্লিউ দিয়ে খুব ইজিলি কাজটা করে ফেলছি। আপনারা ইএক্স দিয়েও এটা করতে পারবেন, বাট সেক্ষেত্রে হচ্ছে বারে বারে টিপে টিপে, আমি যেমন এখানে আমার এফ অফ এক্স ডিফাইন করা আছে, আমি বারবার এফ অফ এক্স কে লিখতেছি না। এফ অফ এক্স এক জায়গায় ডিফাইন আছে, আমার জি অফ এক্স কে আমি এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এভাবে সেভ করতে পারছি। সো দুইটা কাজ আমি একটা ক্যালকুলেটরেই করতে পারছি, বাট এটা ছাড়া অন্য ক্যালকুলেটরে এই কাজটা আসলে সম্ভব না। যাই হোক, তো আমরা নিউটন র্যাপসনের মেথডের জিনিসপত্র দেখে শেষ করছি। এখন আমরা আর তিনটা মেথড দেখব। আমি যদি সূত্রের চারটাতে একটু ফেরত আসি, সেক্ষেত্রে আমরা দেখছি যে ইরর অ্যানালাইসিস ছিল আমাদের। ইরর অ্যানালাইসিসের পরে হচ্ছে আমাদের তিনটা মেথড, বাইসেকশন, ফলস পজিশন আর নিউটন র্যাপসন। এটা দিয়ে আমরা বলবো যে এক্স এর ভ্যালু বের করো একটা ইকুয়েশন থেকে, বা √3 এর যে ভ্যালু সেটা বের করো, বা হোয়াট এভার এরকম কিছু, যেটা যেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল অ্যান্সারের বামের একটা ভ্যালু এবং ডানের একটা ভ্যালু অ্যাজিউম করে নিচ্ছি, বা আমার এক্সামের কোশ্চেনে দেওয়া থাকতেছে, এবং সেটার সাথে ক্যালকুলেশন করে আমি ভ্যালু বের করতেছি। সেটা হচ্ছে বাইসেকশন আর ফলস পজিশন মেথডের ক্ষেত্রে। আর নিউটন র্যাপসনে কি করতেছি, আমার এফ অফ এক্স দেওয়া থাকতেছে, এফ অফ এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতেছি, সাথে আমার এফ অফ এফ প্রাইমের ভ্যালু ক্যালকুলেট করা লাগতেছে, অর্থাৎ ডেরিভেটিভের যে ভ্যালুটা সেটা ক্যালকুলেট করতে হতেছে। দেন আমার হচ্ছে এক্স নট মাইনাস এফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স, এটা করলে গিয়ে আমি হচ্ছে আমার নিউটন র্যাপসনের যে ভ্যালু সেটা পাইতেছি, আবার সেটা চেঞ্জ হয়ে হয়ে লাস্টে আমি অ্যান্সারটা পাইতেছি। নিউটন র্যাপসন ডান। এরপরে আমার তিনটা আসে, যে নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড আর ল্যাগ্রেঞ্জ মেথড। এটার কোশ্চেনটা কিরকম হয় আমরা একটু যাই। লেটস সে আমার এরকম একটা ডেটা দেওয়া আছে, একটা আবহাওয়ার ডাটা দেওয়া আছে, যে এক্স ধরো যে ডেট দেওয়া আছে আর টেম্পারেচার দেওয়া আছে আমার এই ওয়াই এর করে। লেটস সে উপরে ডেট দেওয়া আছে, যে 1 তারিখে টেম্পারেচার এত ছিল, 3 তারিখে এত ছিল, 5 তারিখে এত ছিল। এখন আমারে 9 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। এখন যদি আমাকে বলে, লেটস সে আমি এখানে হিসাব করছি কতর জন্য, আমি যদি দেখি, আমি আচ্ছা আমি এটা খুঁজে নিয়ে আসি। ওকে, তো আমার ডেটা দেওয়া আছে। ডেটার মধ্যে থেকে আমাকে দেখে এখন বলতে হবে যে আমার 8 তারিখে, 8 তারিখে আমার টেম্পারেচার কত। আমার 5 আছে, 7 আছে, 9 আছে, বাট 8 তারিখে টেম্পারেচার কত, বা কত ছিল বা কত হইতে পারে, সেটা অ্যাজিউম করে বের করো, বা একটা অ্যাজাম্পশন বের করো, ডেটা বের করো। সেটা আমি করতে পারি এই তিনটা মেথড ইউজ করে। তিনটা মেথড হইতেছে আমার নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ। ওকে, তো কিভাবে কাজ করতেছে, আমার নিউটন ফরওয়ার্ড আর নিউটন ব্যাকওয়ার্ডের যখন আমরা সূত্র দেখছিলাম, সূত্র কিন্তু একদম কাছাকাছি। ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড দুইটা সূত্রই কাছাকাছি। এগুলার যে টার্মগুলো আছে সেগুলো আমাদের জানা লাগবে। প্রথমে জানতে হবে যে লেটস আমি নিউটন ফরওয়ার্ড নিয়ে কাজ করতেছি, তাইলে জানতে হবে ওয়াই নট কি, ইউ কি, ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউ ওয়াই নট, এই জিনিসগুলো কি। তাইলে আমি ফরওয়ার্ডের ক্ষেত্রে কাজ করতেছি। আমার এখানে বলছে যে 8 তারিখের ডেটা কত, তো আমি ইউ দেখতেছি এখানে, ইউ এর সূত্র, এটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। আমি ফরওয়ার্ডের ক্ষেত্রে সূত্রটা দেখি। ওকে, ফরওয়ার্ডের সূত্র আলাদা। এইটা কি, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে নিউটন ফরওয়ার্ডের ইউ এর সূত্র, আর এটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ডের ইউ এর সূত্র। নিউটন ফরওয়ার্ডের ইউ এর সূত্রের ক্ষেত্রে আমরা এক্স মাইনাস এক্স নট বাই এইচ করতেছি। এইচ কি সেটা দেখে আসি আগে। আমাকে এখানে দেওয়া আছে যে ডেট দেওয়া আছে, তুমি টেম্পারেচার বের করো। সো যেটা দেওয়া আছে আমি সেটার মাঝখানে ডিফারেন্সগুলো চেক করবো আগে। 1 থেকে 3, 3 - 1 করলে 2, 3 থেকে 5, 5 - 3 করলে 2, 5 থেকে 7, 7 - 5 করলে 2। অর্থাৎ আমার যে ডেটের রেঞ্জটা, যে রেঞ্জটা দেওয়া আছে ডেটা, সেটার মধ্যেকার যে ইন্টারভাল, সেই ইন্টারভালটা সেম। এটাই হচ্ছে আমার এইচ এর ভ্যালু। যদি ইন্টারভালটা সেম হয় সেক্ষেত্রে আমি এইচ ইকুয়াল x1, আর এটা হচ্ছে x0, দেন x2, x3, x4। তো x1 মাইনাস x0 করলে আমি হচ্ছে 3 - 1 ইকুয়ালস টু 2 পাইতেছি। এই 2 হচ্ছে আমার এইচ এর ভ্যালু। অর্থাৎ আমি এইচ দিয়ে বুঝলাম যে আমার গিভেন ডেটার যে ডেট দেওয়া আছে, ডেটের মধ্যেকার
যে দূরত্বটা সেটা প্রত্যেক ক্ষেত্রেই সমান আছে। তো এইচ এর ভ্যালু হচ্ছে 2 এন্ড ইউ কত? ইউ হচ্ছে x মাইনাস x নট ডিভাইডেড বাই এইচ। এক্স নট কি? এক্স এর প্রথম ভ্যালুটা হচ্ছে আমার এক্স নট। এইচ কি? এইচ হচ্ছে দুইটার মধ্যেকার ডিফারেন্স। আর এক্স কি? এক্স হচ্ছে আমার দেওয়া আছে, বলছে যে 8 তারিখে টেম্পারেচার কত। আমি সেটা ধরে কাজ করছি ঠিক এই জায়গায়, এই যে ইউ এর ভ্যালু বের করছি। এখন আমি ফরওয়ার্ডের সূত্র ফেলবো। ফরওয়ার্ডের সূত্রের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস লাগবে, আমি ওয়াই নট কি এবং ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট এগুলো কি, এগুলোর জন্য আমার একটা ডিফারেন্স টেবিল বিল্ড করা লাগবে আমার গিভেন ডেটা থেকে। সো ডিফারেন্স টেবিলটা আমি কিভাবে বের করতেছি? প্রথমে আমি এক্স এর ভ্যালুগুলো বসাইলাম, ওয়াই এর ভ্যালুগুলো বসাইলাম। আমার টেবিলে যা দেওয়া ছিল এক্স এর ভ্যালু আমি ধরছি, ডেটকে এক্স ধরছি আর টেম্পারেচারকে ওয়াই ধরছি। তো আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাইলাম, বসায় এখন হচ্ছে আমি ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই এরকম বের করতে থাকবো। কিভাবে বের করব আমি একটু দেখাই। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো যে লিখছি, এরপরে এই 27.7 আর 30.1 এই দুইটার বিয়োগফল হইতেছে আমার পরবর্তী ভ্যালুটা। অর্থাৎ এই নিচেরটা সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই নিচেরটা মাইনাস উপরেরটা। সো নিচেরটা মাইনাস উপরেরটা এটা সবসময় কাজ করা লাগবে, সেটা মানে পজিটিভ হোক আর নেগেটিভ। নিচের ভ্যালু মাইনাস 27.7 অলওয়েজ উপরের ভ্যালু। এই ক্যালকুলেটরে ফরম্যাট হচ্ছে আমি ডেসিমেল নিতে পারি 2.4। 2.4 সেম ভাবে 30.7 থেকে 30.1 বিয়োগ করলে হচ্ছে 0.6 থাকে, এরকম নিচের ভ্যালু মাইনাস উপরের ভ্যালু, নিচের ভ্যালু মাইনাস উপরের ভ্যালু। তাইলে এখানে আমার ওয়াই এর ভ্যালু ছিল কয়টা? ওয়াই এর ভ্যালু ছিল 1 2 3 4 5টা। ডেল ওয়াই এটার ভ্যালু কয়টা আসলো? 4টা। ডেল স্কোয়ার ওয়াই 3টা, ডেল কিউব ওয়াই 2টা, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই 1টা। তো আমি এখন ওয়াই এর ভ্যালু কয়টা দেওয়া আছে সেটা দেখলেই বলে দিতে পারবো যে আমার ডেল কত পাওয়ার পর্যন্ত আসবে। কারণ আমি সূত্র লেখার সময় দেখতেছি যে আমার যতক্ষণ পর্যন্ত ডেলের পাওয়ার এর ভ্যালু পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে টার্মগুলো বাড়তে থাকবে একটা একটা করে। তো লেটস সে আমার ওয়াই এর ভ্যালু যদি 5টার বদলে 6টা দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমি এখানে আরো একটা কলাম পাইতাম, যেটাতে হচ্ছে ডেল টু দি পাওয়ার 5 ওয়াই, এই ভ্যালুটা পাইতাম। সো এই যে ডিফারেন্স টেবিল বানাই ফেলছি, ডিফারেন্স টেবিল বানানোর পরে আমার কাজ হইতেছে এই যে এখানে উপরের ভ্যালুগুলো মার্ক করে নিছি, এই কোণা উপর থেকে শুরু করে এই কোণার ভ্যালুগুলো মার্ক করছি। এগুলো হচ্ছে আমার ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর। ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর কেন বললাম চলেন দেখি। ওকে, ছোট্ট একটা জিনিস ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে এগুলা ওয়াই নট, এটা ওয়াই নটের ভ্যালু সেটা ঠিক আছে, বাট এগুলোকে আমি আর ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি বলতেছি না। এটা হবে হচ্ছে ডেল ওয়াই এর ভ্যালু, এটা ডেল স্কোয়ার ওয়াই এর ভ্যালু, ডেল কিউব ওয়াই এর ভ্যালু, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট এর ভ্যালু। আসলে প্রত্যেক ক্ষেত্রে আমার ওয়াই নট থাকবে। তাহলে আরেকবার যদি আমি বলি, এইটা হচ্ছে আমার ওয়াই নটের ভ্যালু, এটা হচ্ছে ডেল ওয়াই নট, এটা ডেল স্কোয়ার ওয়াই নট, এটা ডেল কিউব ওয়াই নট, আর এটা হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নটের ভ্যালু। সো আমি এই ভ্যালুগুলো এখন আমার সূত্রের মধ্যে যদি পুট করি, সূত্রের মধ্যে পুট করলে জাস্ট হচ্ছে সাধারণভাবে, এখানে ক্যালকুলেটরের হিসাব দেখানোর কিছু নাই, সূত্র যা লিখবো তাই। ক্যালকুলেটরের ফান্ডা হবে আমার লাস্টে গিয়ে ল্যাগ্রেঞ্জ মেথডে। ল্যাগ্রেঞ্জ মেথডে কিভাবে ক্যালকুলেটর দিয়ে দ্রুত সলভ করা যায় সেটা আমি দেখাবো। তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে মুদ্রা কথা হচ্ছে যে আমার ডিফারেন্স টেবিলটা ঠিক মতন বের করতে হবে। আমি ফরওয়ার্ডের ক্ষেত্রে ওয়াই নট নিয়ে কাজ করি। ওয়াই নট হচ্ছে একদম উপরের ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালুটা ওয়াই নট। যদি উপরের ভ্যালু নিয়ে কাজ করতেছি তাহলে সবগুলা কলামের উপরের ভ্যালুটা হবে আমার ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ভ্যালু। দেন বসায় বসায় এগুলো জাস্ট ক্যালকুলেশন কোনো ম্যাটার না, ব্যাপার না। তো ফরওয়ার্ডের পরে যদি আমি ব্যাকওয়ার্ডে কাজ করতাম, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমি সূত্রটা দেখি, সূত্র হচ্ছে আমার ওয়াই এন। ব্যাকওয়ার্ডের সূত্র হচ্ছে ওয়াই এন, দেন ডেল ওয়াই এন, ডেল স্কোয়ার ওয়াই এন। সো ওয়াই এন মানে হচ্ছে আমার লাস্টের যে ভ্যালুটা ওয়াই এর, সেটা হচ্ছে আমার ওয়াই এন।
এক্স এর ক্ষেত্রে প্রথম ভ্যালুটা এক্স নট, লাস্টের ভ্যালুটা হচ্ছে এক্স অফ এন, তেমনি ওয়াই এর ক্ষেত্রে প্রথম ভ্যালু হচ্ছে এক্স ওয়াই নট, লাস্টের ভ্যালুটা হচ্ছে ওয়াই অফ এন। সো আমার ওয়াই অফ এন দরকার, এরপরে আমি ডেল ওয়াই এন নেব। সো ডেল অফ ওয়াই এটার কলামে লাস্টের ভ্যালুটা হচ্ছে ডেল অফ এন, দেন ডেল স্কোয়ার ওয়াই এন, দেন হচ্ছে ডেল কিউব ওয়াই এন, লাস্টে কি হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন। তো এইভাবে আমি এই ডিফারেন্স টেবিলটা বানাইলাম এবং ডিফারেন্স টেবিল থেকে সবগুলো ভ্যালু নিয়ে জাস্ট সূত্রের মধ্যে পুট করে দিলাম। আমার নিউটন ফরওয়ার্ড শেষ, নিউটন ব্যাকওয়ার্ড শেষ। এইবার হচ্ছে আমার ল্যাগ্রেঞ্জ। আমি একটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল আমার এই খাতার মধ্যে আছে, ছোট করে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে একটা ক্লাসে ম্যাথ দিছিল যে ওভার ভার্সেস রান। আচ্ছা, এর আগে আরেকটা কথা আমার ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেটা হচ্ছে আমরা দেখছি যে নিউটন ফরওয়ার্ড এবং নিউটন ব্যাকওয়ার্ড দিয়ে এই কাজটা করা যাচ্ছে। সেক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ আমার কখন দরকার, ল্যাগ্রেঞ্জ আমি ইউজ করব কেন? আমি আমাকে কোশ্চেনে বলছে যে ডেট দেওয়া আছে, 8 তারিখের ডেটে তুমি টেম্পারেচারটা বাইর করো। তাইলে ডেটের মধ্যেকার যে ইন্টারভাল সেটা কিন্তু সমান ছিল। বাই চান্স যদি ডেটের ইন্টারভাল সমান না থাকতো, অর্থাৎ যে ভ্যালুটা দেওয়া আছে সেটা থেকে আমি যেটা বের করব সেটা, তো যেটা দেওয়া আছে সেটাকে আমি এক্স ধরতেছি, আর যেটা বের করব সেটাকে কি ওয়াই ধরতেছি, রাইট? এস, সেটাকে আমি ওয়াই ধরতেছি। সো এক্স এর ইন্টারভাল যদি সেম না থাকে সেক্ষেত্রে আমাকে মাস্ট ল্যাগ্রেঞ্জ যে মেথড সেটা ইউজ করতে হবে। আর যদি এক্স এর ইন্টারভাল সমান থাকে সেক্ষেত্রে আমি এই তিনটা মেথডের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো। অ্যান্ড আমার রেকমেন্ডেশন থাকবে যে যদি আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের যে কোনো একটা ইউজ করবো। ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে আমার লেখার পরিমাণটা অনেক বেশি হয় এবং যখন আমি অনেক বেশি পরিমাণে লিখবো তখন আমার ভুল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো যদি দেখি যে এইখানে লেটস সে যে এখানে কোশ্চেনটা এরকম করে বলছে যে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে কয় তারিখে, কত তারিখে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতে পারে। তো তখন আমাকে টেম্পারেচারকে ধরতে হবে এক্স আর ডেটকে ধরতে হবে ওয়াই, কারণ যেটা দেওয়া আছে সেটাকে ধরি আমি এক্স। এখন টেম্পারেচারের মধ্যেকার যে ইন্টারভাল সেগুলো কিন্তু র্যান্ডম, সেগুলো সমান না। সো তখন আমাকে মাস্ট ল্যাগ্রেঞ্জ ইউজ করতে হবে, ল্যাগ্রেঞ্জ মেথড ইউজ করতে হবে সলভ করার জন্য। তখন আমি নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফেলতে পারবো না। কেন? কারণ আমি এইচ এর ভ্যালু পাচ্ছি না, এইচ এর ভ্যালু না পাইলে ইউ পাবো না, ইউ না পাইলে তো আমি সূত্রের মধ্যে ইউ এর ভ্যালু বসাইতে পারবো না। ওকে, তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যখন হচ্ছে আমার ইন্টারভাল সেম থাকবে, ল্যাগ্রেঞ্জ যখন ইন্টারভাল সেম থাকবে না। ল্যাগ্রেঞ্জকে যদি ইন্টারভাল সেম থাকে সেখানেও আমি ল্যাগ্রেঞ্জ ফেলতে পারি, বাট ল্যাগ্রেঞ্জ ফেলাটা আমার হিসেবে রিকমেন্ডেড না, আমি করব না। তো এখানে ছোট্ট একটা ম্যাথ ক্লাসে করতে দিছিল যে রান ভার্সেস ওভার একটা চার্ট দিছিল, আমাকে বলা হয়েছিল যে 22 ওভারে রান কত। তো 22 ওভারের ক্ষেত্রে আমি ফরওয়ার্ড ফেলে দিছি এবং মোস্ট অফ দ্য টাইম আপনারা যদি দেখেন যে ইন্টারভেল সমান আছে, যেহেতু ওভার দেওয়া আছে, ওভার হচ্ছে 5, 15, 25, 10 করে ইন্টারভেল দেওয়া আছে এবং ইন্টারভেলটা হচ্ছে সেম। তো আমি ফরওয়ার্ড ফেলে দিছি, এখানে ব্যাকওয়ার্ড ফেললেও ফেলা যাইতো। তো ফরওয়ার্ড যেহেতু ফেলছি সেক্ষেত্রে হচ্ছে ওভার হচ্ছে আমার এক্স, রান হচ্ছে আমার এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তো আমি রান বের করবো। তো ওয়াই ইকুয়াল সূত্র লিখে ফেললাম ফরওয়ার্ডের, আর ডিফারেন্স টেবিলটা এখান থেকে বের করলাম। ডিফারেন্স টেবিল এক্স এর ভ্যালু বসাইছি, ওয়াই এর ভ্যালু বসাইছি, দেন নিচ মাইনাস ওপর। 25 মাইনাস 10 হচ্ছে 15, 70 মাইনাস 25 45, 122 মাইনাস 70 হচ্ছে 52, আবার 45 মাইনাস 15 30, 52 মাইনাস 45 7, 7 মাইনাস 30 হচ্ছে 23। বারে বারে একটা কথা আমি বারে বারে বলতেছি যে এটা মনে রাখতে হবে, এটা যদি ভুল হয়েছে তাহলে এখানে শেষ কাজ, আপনার ম্যাথ আর করা লাগবে না। সেটা হচ্ছে নিচ মাইনাস উপর, নিচের ভ্যালু মাইনাস উপরের ভ্যালু, এইটা করতে হবে সবসময়। তো করলাম আমি সবকিছু ডেল টেল হাবিজাবি সবকিছুর ভ্যালু পাইছি, এইখানে আমি রান পাইছি। এখানে আর একটা বলার বিষয় সেটা হলো রান কিন্তু কখনো দশমিকে হয় না, বাট আমাদের অ্যান্সার অবশ্যই দশমিকে আসতে পারে। তো দশমিকে যখন আসবে তখন আমি সবচেয়ে কাছাকাছি ডেসিমেল ভ্যালুটা নিয়ে নেব। যেমন এখানে 54.71 আসছে, তাহলে এটা কাছাকাছি হচ্ছে 55 রানের কাছাকাছি। এটা যদি এমন হইতো 54
তিন সামথিং বা 54.4 সামথিং, সেক্ষেত্রে আমরা 54 রানকে আমার অ্যান্সার বলতাম। তো যে ডেসিমেল ভ্যালুর কাছাকাছি থাকবে ভ্যালুটা, সেটা হবে হচ্ছে আমার অ্যান্সার রানের ক্ষেত্রে বা এরকম কোনো কন্ডিশনের ক্ষেত্রে যেখানে আমার ফ্র্যাকশনাল অ্যান্সার হওয়া সম্ভব না। তো কোশ্চেনটা আপনার ভালো করে পড়া লাগবে। এই সেম ম্যাথটার আমি ল্যাগরেঞ্জ দিয়ে কাজ করছি, বা আমি করিনি, আমার এক ক্লাসমেট করছিল, আমি তার ছবিটা নিয়ে রাখছি। তো আমি সেটা একটু বের করে নিই। ওই সেম ম্যাথটাই যখন আমি ল্যাগরেঞ্জ দিয়ে করতেছি, ল্যাগরেঞ্জের ক্ষেত্রে আমার ডিফারেন্স টেবিলের কোনো দরকার হয় না। আমি সরাসরি ওয়াই এর সূত্র লিখব, কতবার লিখব, এটা হচ্ছে কথা। আমার এক্স এর ভ্যালু কয়টা দেওয়া আছে, 1 2 3 4, তাইলে এইরকম পোর্শন আমার চারটা হবে। 1 2 3 4, চারটা পোর্শন হয়েছে। এখন এখানে যে ডিরেক্ট ভ্যালুগুলো লিখে দিছে, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল, প্রথমে একটা টান দেব, প্রথমে হচ্ছে এফ অফ এক্স নট। তো এফ অফ এক্স নট এটার মানে কি, এটা একটু এখানে লেখা দরকার, আমাদের জানতে হবে এটা। লেটস সে ব্যাক করি। ওকে, তো আমি ম্যাথটা এখানে পেস্ট করে নেব, প্রবলেম হয়েছে। ওকে, ম্যাথটা আমি নিয়ে আসছি, ম্যাথের এখানে দেখাই সূত্রটা কিভাবে হয়েছে, কাজ হয়েছে। তো শুরুতেই হচ্ছে এটা হচ্ছে এফ অফ এক্স নট। এফ অফ এক্স নটের ভ্যালু যে 10, এটা কেমনে বুঝলাম, এটা কিভাবে বুঝলাম, এটা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এই ম্যাথ বোঝার কাজ শেষ। এরপর হচ্ছে আমরা ক্যালকুলেটরের হিসাবে চলে যাব। আমরা কি জানি, আমরা জানি ওয়াই কে আমরা এফ অফ এক্স লিখি, রাইট? তাহলে এফ অফ এক্স নট কত হবে? এফ অফ এক্স নট হবে আমার ওয়াই নট। সেম ভাবে এফ অফ এক্স ওয়ান, এটা হবে হচ্ছে আমার ওয়াই ওয়ান। এফ অফ এক্স টু, এটা হচ্ছে আমার ওয়াই টু। তো আমার কিন্তু যে গিভেন ডেটা, এখানে এক্স নট, এক্স ওয়ান, এক্স ওয়াই টু, সরি ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, এগুলোর ভ্যালু দেওয়া আছে। সো এফ অফ এক্স নট যখন আমি নিতেছি, এফ অফ এক্স নটের ভ্যালু হবে হচ্ছে আমার ওয়াই নট, যেটা হচ্ছে 10। এই কারণে আমি ম্যাথে 10 ইউজ করতে পারছি বা করছি ডিরেক্ট। আমার আমাকে কোনো ইকুয়েশন দেয় নাই, বাট আমার টেবিলের মধ্যে আমার অ্যান্সারটা দিয়ে রাখছে। তো লিখলাম এফ অফ এক্স নটের ভ্যালু এটা। আমি একটু চিকন কালি দিয়ে লেখার চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে এফ অফ এক্স নট। এরপরে কি বলছিলাম, একটা টান দিব, টান দিছি। এরপরে এক্স থেকে মাইনাস হবে, উপর হচ্ছে এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং, সামথিংটা কি, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এগুলো। এখন আমি এফ অফ এক্স নট নিয়ে কাজ করতেছি, তাইলে এক্স মাইনাস এক্স ওয়ান হবে, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি। নিচে কি হবে, আমি এফ অফ এক্স নট নিয়ে কাজ করতেছি, তাহলে সব হচ্ছে আমার এক্স নট থেকে মাইনাস হবে। এক্স নটের ভ্যালু কত, 5, এই জন্য 5 থেকে মাইনাস হয়েছে। আর এখানে উপরে সবকিছু এক্স থেকে মাইনাস হয়েছে, তো এক্স এর ভ্যালু কত, আমার 22 দেওয়া আছে, সবগুলা এক্স থেকে মাইনাস হয়েছে। ওকে, তো মোটামুটি আমি হয়তো বুঝাইতে সক্ষম হয়েছি। এখন চলেন এটা ক্যালকুলেটারে কিভাবে করা লাগবে। খাতায় লেখার সময় এটা খুবই একটা ঝামেলা মনে হবে, যে বিশাল ম্যাথ লিখতেছে, যে মাঝে মাঝে অনেকগুলো ভুল হয়ে যেতে পারে। তো অবশ্যই এই অংশটুকু লেখার পরে এটা দরকার হলে 2বার চেক দিবেন, যাতে এখানে ভুল না থাকে। এরপরে আমরা ক্যালকুলেটরে মুভ করব। তো এইখানে ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর ইউজ করে করতে পারবেন, সমস্যা নেই। এখানে সিডাব্লিউ এর বিশেষ কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। এখন আমি সিডাব্লিউ দিয়ে করতেছি, এই ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো এই জায়গায়। সো ইকুয়েশনটা আমি এইভাবে লিখবো, আমি হচ্ছে একটা
এরকম ভাগ নিয়ে নিলাম। উপরে কি করতেছি, উপরে দেখেন সবসময় এক্স থেকে ভ্যালু বিয়োগ হচ্ছে, এক্স থেকে ভ্যালু বিয়োগ হচ্ছে, এক্স থেকে ভ্যালু বিয়োগ হচ্ছে। তাইলে উপরে আমি এক্স থেকে বিয়োগ করব। এক্স মাইনাস আমার হচ্ছে 15, 15 হচ্ছে এক্স ওয়ান, 25 হচ্ছে এক্স টু, 35 হচ্ছে এক্স থ্রি। সো খাতা দেখে দেখে এভাবে লিখবেন। প্রথমবার লিখি, প্রথমবার লিখতে অনেক বেশি সময় লাগবে একটু, তো এটাতে আপনারা কেটে যেতে পারেন একটু। আমি লিখি এখানে এক্স মাইনাস 25, 25 ইন্টু এক্স মাইনাস 35, 35। আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে আমি কি করতেছি। উপরে আমি এক্স থেকে মাইনাস করছি, আর নিচে আমরা দেখতে পারতেছি যে এক্স নট থেকে সবকিছু মাইনাস হচ্ছে। তো আমি এক্স নটকে, এই এক্স নটটাকে আমি আর একটা ভ্যারিয়েবল দিয়ে লিখবো। ভ্যারিয়েবল দিয়ে লেখার সুবিধাটা কি এখনই দেখতে পাবেন। আমি লেটস সে এ দিয়ে লিখি, এ মাইনাস 15, উপরে যা মাইনাস হয়েছে নিচেও তাই মাইনাস হবে। দেন হচ্ছে এ মাইনাস 25, আর পরে হচ্ছে এ মাইনাস 35। ওকে, আমি ভ্যালুগুলো লিখলাম। আচ্ছা, একটা ভুল, আচ্ছা ভুল করিনি, আমার এফ অফ এক্স ডিফাইন করার দরকার নেই, কারণ এফ অফ এক্স আমার ফাংশন দেওয়াই নেই, আমার ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে। তো এই পাশে যাই, বাইরে গিয়ে গুণ 10, এটা হচ্ছে এফ অফ এক্স নট এর ভ্যালু। এখন আমার এক্স আর এর ভ্যালু আমি চেঞ্জ করব। এই যে চারটা পার্ট আসছে, চারটা পার্টের মধ্যে আমি একটা পার্ট পুরোপুরি তুলছি, এর মধ্যে যেটা রিপিটেডলি আসতেছে সেটাকে আমি ভ্যারিয়েবল দিয়ে লিখছি। এখন আমি এক্স আর এর ভ্যালু সেট করব। এক্স এর ভ্যালু হচ্ছে 22 দেওয়া আছে, 22 সেট করছি। আর এর ভ্যালু প্রথম পার্টের জন্য 5, এর ভ্যালু হচ্ছে এডিট করলাম 5। ওকে, এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 22 সেট হয়েছে, ভ্যারিয়েবল থেকে ব্যাক দিলাম, এক্সিকিউট করব। এক্সিকিউটে -91/200 আসছে, -91/200। এরপর থেকে আপনারা খুব দ্রুত ক্যালকুলেট করতে পারবেন। কেমনে? সেকেন্ডে আসেন, সেকেন্ডে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে আমরা চেঞ্জগুলো একটু মার্ক করি। চেঞ্জ হয়েছে আমার এফ অফ এক্স ওয়ান, এটা এখন এফ অফ এক্স নট নাই, এফ অফ এক্স ওয়ানের ভ্যালু এটা। তো আমার ক্যালকুলেটারে চেঞ্জ হবে কি, ক্যালকুলেটর চেঞ্জ হবে, এফ অফ এক্স নটের জায়গায় এফ অফ এক্স ওয়ানের ভ্যালু বসবে। এক নম্বর চেঞ্জ। দুই নম্বর চেঞ্জ কোথায় হয়েছে? দুই নম্বর চেঞ্জ হয়েছে আমি প্রথম লাইনে এক্স নটকে বিয়োগ করি নাই, পরের লাইনে আমি এক্স ওয়ানকে বিয়োগ করব না। তাহলে এক্স ওয়ানের জায়গায় কাকে বিয়োগ করব? এক্স নটকে বিয়োগ করব। এক্স ওয়ানকে 25, এবং এইখানে যে ওয়েট, ওকে, তো এইখানে হইতেছে আমার এক্স ওয়ান হচ্ছে 15 ছিল, আমি 15 প্রথম লাইনে বিয়োগ করছি, পরের লাইনে আমি এক্স ওয়ানকে বিয়োগ করব না, কিন্তু এক্স নটকে বিয়োগ করব। সো এক্স নট হচ্ছে 5। তাহলে ক্যালকুলেটারে আমি এডিট করে নেব, জাস্ট ওই 15 জায়গায় 5 বসাই নেব, 15 জায়গায় 5 বসাইলাম। এটা এডিট হয়েছে। থার্ড এডিট কই হয়েছে? থার্ড এডিট হয়েছে আমার, আমি এখানে হচ্ছে এফ অফ এক্স ওয়ান নিয়ে কাজ করতেছি। সো নিচে আমার সবগুলো ভ্যালু এক্স ওয়ান থেকে বিয়োগ হয়েছে, আমি এ ভ্যারিয়েবল দিয়ে ধরছি সেটাকে। সো এ ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করব। এ ভ্যারিয়েবলের ভ্যালু আগে ছিল 5, এখন এফ অফ এক্স ওয়ান হচ্ছে 15, তাহলে এর ভ্যালু রিডিফাইন করে দেবো 15, আর এক্স অলওয়েজ 22ই আছে, সমস্যা নেই। আমি ব্যাক করলাম, তিনটা জায়গায় চেঞ্জ করছি, এক্সিকিউট দিছি। ওকে, সামথিং রং, সামথিং ইজ ডেফিনেটলি রং। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আসার কারণ আছে। আমি যা বলছিলাম যে উপরে যা মাইনাস হয় নিচেও তা মাইনাস হয়। এই যে উপরে 5 হয়েছে 15টা, নিচে কিন্তু 15কে 5 করতে ভুলে গেছি। তো নিচে, নিচেও হচ্ছে 5 হবে, উপরেও 5 হবে, টোটাল 4 জায়গায় চেঞ্জটা হচ্ছে। মাইন্ড ইট,
টোটাল 4 জায়গায় চেঞ্জ হচ্ছে আমার ক্যালকুলেটরে। একটা হচ্ছে ফাংশনের ভ্যালু, সেকেন্ড হইতেছে উপরের লাইনে কোন জিনিসটা মাইনাস করছিলাম না বাট নিচের লাইনে করতেছি সেটাকে রিপ্লেস করা, থার্ড হইতেছে ক্যালকুলেটরে 2 জায়গায় রিপ্লেস করা আর কি, এবং থার্ড হচ্ছে ক্যালকুলেটরে ভ্যারিয়েবল যে নিচের ভ্যারিয়েবলটা সেটার ভ্যালু চেঞ্জ করা। সবগুলো যখন ঠিকঠাকভাবে করব আমার অন্য লেখাগুলো লেখা লাগলো না, জাস্ট এক্সিকিউট, আমার অ্যান্সার সেম আসছে। সেম ভাবে আমি এবার হচ্ছে আরো দ্রুত কাজ করার চেষ্টা করব। তো এবার হচ্ছে আমার 70, আমার 70, এখানে 5 15 35, আমার হচ্ছে 25 ছিল, 25 নাই। ওকে, 5 15 35, 25টাকে 15 করে দিব, 25 হয়ে গেছে আমার 15, কারণ x2 হয়েছে, x2 কে আমি মাইনাস করব না, আর নিচের সবগুলো ভ্যালু হচ্ছে আমার x2 হয়ে যাবে। তাহলে নিচের ভ্যালুগুলোকে আমি a ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করছি, আমি ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করব, হচ্ছে 25 করলাম। আচ্ছা, ব্যাক করব, এক্সিকিউট দেবো, শেষ। খুব দ্রুত আমার যা এই যে ভ্যালুটা খুব সুন্দরভাবে চলে আসছে, সেম ভাবে এটাও করবো, অ্যান্ড লাস্টে গিয়ে এটা জাস্ট ক্যালকুলেট করে অ্যান্সারটা বসাই দেবো। অ্যান্ড রান যেহেতু ফ্র্যাকশনাল হওয়া পসিবল না, তো আমরা হচ্ছে কাছাকাছি ইন্টিজার নাম্বারটা বসাই দেবো। এই ছিল মোটামুটি ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স বলবো না, ক্যালকুলেটর দ্রুত কিভাবে চালাইতে হয় সেইটা। তো আমি যদি ছোট্ট করে আরেকবার একটু মনে করাই দিই কোন কোন মেথডের ক্ষেত্রে ক্যালকুলেটরটা ক্রুশাল ভূমিকা পালন করছে, হচ্ছে আমি আমার সূত্রের চার্টটা নিয়ে আসি। ওকে, সূত্রের চার্টে আমি হচ্ছে বাইসেকশন মেথড আর ফলস পজিশন মেথডের মধ্যে ফলস পজিশন মেথডে দেখছি যে আমি সিডব্লিউ ক্যালকুলেটরে এফ যে ফাংশনটা দেওয়া আছে সেটা এফ অফ এক্স এর মধ্যে ডিফাইন করছি, আর সি এর এই ফাংশনটা এফ অফ জি এর মধ্যে ডিফাইন করছি। এরপরে গিয়ে হচ্ছে কাজ করছি নিউটন র্যাপসনের ক্ষেত্রে। আমি দেখছিলাম যে আমার ইয়া লাগে, ফাংশন লাগে এবং ফাংশনের ডেরিভেটিভ করা লাগে। তো আমি যদি ডেরিভেটিভ না পারি সেক্ষেত্রে ওই ডেরিভেটিভটাকে আমি ক্যালকুলেটরে এফ অফ জি এর মধ্যে ডিফাইন করে নিয়েছিলাম, সেভাবে কাজ করছিলাম। এবং লাস্টে এসে ল্যাগ্রেঞ্জ মেথডের ক্ষেত্রে এই যে কাজটা ক্যালকুলেটরে, এইটা প্রথমবার তুলতে পেইন লাগবে, বাট প্রথমবার তোলার পর অবশ্যই চেক করে নেবেন যে সবগুলো ভ্যালু ঠিক আছে কিনা। এরপরে পরবর্তী অংশগুলোতে জাস্ট 3 জায়গায় করে চেঞ্জ হবে, এফ অফ এক্স, এফ অফ যে ফাংশনের ভ্যালুটা, মাঝখানের একটা করে ভ্যালু, এবং ক্যালকুলেটরের ভ্যালু ভ্যারিয়েবলের ভ্যালু। সো দ্যাটস অল ফ্রম মি টুডে। বেস্ট অফ লাক ফর টুমরোজ এক্সাম, অ্যান্ড দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।